কই, মেয়েকে নিয়ে আসুন। ছেলেটার নাম অনন্ত, বয়স 28 হবে হয়তো। বাবা মা তাকে জোর করেই বিয়ে দিতে চাইছে। তার অনিচ্ছা থাকা সত্ত্বেও মেয়ে দেখতে এসেছে। অনন্তর সাথে আছে তার বাবা, মা আর বড় বোন। কিছুক্ষণ বসে থাকার পর মেয়ের মা মেয়েকে নিয়ে আসলো। অনন্ত মাথা নিচু করে আছে, মেয়েটাও মাথা নিচু করে আছে। অনন্তর মা অনন্তর হাতে একটা চিমটি কেটে চোখের ইশারায় বলছে, মেয়ের চেহারাটা কিন্তু মাশাআল্লাহ, খুব ভালো। অনন্ত মাথা উপরের দিকে তুলতেই সেই রকম একটা শক খাইছে। এ কি, এটা সে কাকে দেখছে? মেয়েটার চোখের মণিগুলো বড় বড় হয়ে গেছে। হয়তো সেও অনন্তকে দেখে চিনতে পেরেছে। এই অনন্ত, তুই কি বলিস? অনন্তর মা অনন্তর কানে কানে বলল, হুম। তুই যে কিনা। ভাই সাহেব, ছেলে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে ওদের ডিসিশনটা আমরা আগে শুনি। হ্যাঁ, তা ঠিকই বলেছেন। অর্ণা, তুই ওকে নিয়ে তোর রুমে গিয়ে কথা বল। মেয়েটির নাম অনন্যা। বাবার কথা মতো অনন্তকে নিয়ে তার রুমে গেল। রুমে যাওয়ার পর দুজনেই চুপচাপ, কারণ দুজনই দুজনকে আগে থেকেই চেনে। আর তাদের খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। অনন্তর বাচ্চা অনন্ত, আমার ফোন দে বলছি। অনন্যা চিল্লাতে চিল্লাতে অনন্তর পেছনে ছুটছে। আজ আর পাবি না। তুই কার সাথে কথা বলিস সেটা আগে দেখব, তারপর ফোন দিব। আমি যার সাথে মনে হয় তার সাথে কথা বলবো, তাতে তোর কি? আমার অনেক কিছু, কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, তুই কেউ না আমার। কথাটা শুনে অনন্ত দাঁড়িয়ে যায়। অনন্যা দৌড়ে এসে অনন্তর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। নেক্সট টাইম এরকম ব্যবহার করলে বন্ধুত্বটাও শেষ হয়ে যাবে বলে দিলাম। অনন্তর এইসব বকুনি ঝুঁকুনি খাওয়ার অভ্যাস আছে। অনন্যার কাছ থেকে সে অনেক বকাও খেয়েছে। অনন্ত অনন্যার কথায় কান্না দিয়ে বাসায় আসে। রাত তখন 11টা বাজে। অনন্ত অনন্যার ফোনে ফোন করে, কিন্তু অনন্যার নাম্বার ব্যস্ত। অনন্তর মন খারাপ হয়ে যায় আর ভাবে, এই অনন্য যে কার সাথে কথা বলে। অনন্ত অনেকবার কল করলো, তাও সেই বিজি দেখাচ্ছে। 12টার কিছুক্ষণ পর কল ঢুকলো। ওপাশ থেকে ফোন ধরতেই, কি বলবি বল, আর এত রাতে ফোন দিয়েছিস কেন? তোকে ফোন না দিয়ে কখনো ঘুমাইছি আমি? তো আমি কি করব? না, কিছু না। কার সাথে কথা বললি? আমার এক ফ্রেন্ডের সাথে। ছেলে নাকি মেয়ে? সেটা জেনে তুই কি করবি? বল না। ছেলে। এত কি কথা? সেটা কি তোকে বলতে হবে? না, তাহলে সকাল সকাল কলেজে আসিস। ধ্যাত। এটা বলে অনন্যা ফোন কেটে দিল। আর এদিকে অনন্তর চোখে পানি। ছেলেটা তাকে বড্ড বেশি ভালোবাসে। সারা রাত তার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পরের দিন সকালে উঠে অনন্ত কলেজে যায়। গিয়ে অনন্যার সাথে আবার ফাজলামো শুরু করে, কিন্তু অনন্যার এগুলো একদম পছন্দ না। এই শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ, বল। তোকে প্রথম প্রথম ভালো লাগতো, এখন তোকে আমার সহ্য হয় না। আর এসব ফাজলামও আরও সহ্য হয় না। আর তোকে আমি ভালোবাসতে পারবো না, আমার একজনের সাথে রিলেশন আছে। অনন্ত কথাটা শুনে মুখটা ঘুরিয়ে নেয়, কারণ তার চোখে পানি চলে আসছে। সেটা যাতে অনন্যা না দেখে। আরে সমস্যা নেই, একটা জিনিস দেখতে দেখতে সবারই একসময় খারাপ লাগে, ব্যাপার না। আমি তোর সামনে না আসলেই হলো। ভালো থাকিস আর সাবধানে চলিস হারামি। অনন্ত অনন্যার সামনে একটু হেসেই মুখ ঘুরিয়ে নিল আর চোখ বুঝতে বুঝতে বাসায় চলে এলো। তারপর অনন্ত একটা কারণ দেখে সেই কলেজ ত্যাগ করে। আর কখনো দেখা হয়নি তাদের। আজ এভাবে দেখা হবে ভাবতে পারিনি দুজনের কেউই। কিছু বলছেন না যে? হ্যাঁ, বলেন। সবাই তো আমাদের এখানে পাঠালো কথা বলার জন্য, তো কিছু বলেন। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। আবার দুজনেই চুপ। আর কিছু জানার নেই? না। তাহলে পছন্দের ব্যাপারে তাদের কি বলবেন? দেখি কি বলা যায়, আসি। অনন্ত রুম থেকে বেরিয়ে গেল।
পিছু পিছু অনন্যা গেল। অনন্ত গিয়ে বলল, বাবা মা, তোমাদের পছন্দই আমার পছন্দ। আর আমি একটু আসি, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। এটা বলে অনন্ত চলে গেল। অনন্যাও তার বাবা মাকে ডেকে বলল, তোমাদের পছন্দই আমার পছন্দ, নতুন করে আমি কিছু বলতে চাই না। অনন্যা তার রুমে চলে গেল। বাহ, ভালোই তো, কেউই সিদ্ধান্ত নেয়নি। তাহলে আমাদের নিতে হবে ভাই সাহেব। ওরা যখন আমাদের উপর ছেড়ে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই। না কি বলো অনন্যার মা? হ্যাঁ, সেটা আমাদের কোনো আপত্তি নাই। বিআই সাহেব, তাহলে হা করেন। কেন? আরে মিষ্টিমুখ করেন। সবাই মিলে হো হো করে হেসে উঠল। বিআই, তাহলে বিয়ের ডেটটা এখনই পাকা করব? হ্যাঁ করেন, শুভ কাজে দেরি করতে নেই। কয়েকদিন পর, কিছুক্ষণ আগে ধুমধাম করে অনন্ত আর অনন্যার বিয়ে হলো। দুজনের কেউ বিয়েতে অমত ছিল না, আবার কেউ কারোর সাথে তেমন কথা বলেনি। আর বিয়ে শেষ হবার পর বউ বাসায় নিয়ে আসে। বাসর ঘরে অনন্য খাটের উপর বসে আছে, আর অনন্ত একটা টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের কেউই কাউকে কিছু বলছে না। রাত অনেক হওয়ার পর অনন্ত বলল, আমার ঘুম পাচ্ছে, আপনি একপাশ হয়ে শুয়ে পড়েন, আমি ঘুমাবো। ঠিক আছে। অনন্তর কথা মতো অনন্যা পাশ ফিরে শুয়ে পড়ে। অনন্তও গিয়ে শুয়ে পড়ে। দুজন দুদিকে মুখ করে শুয়ে পড়ে। হঠাৎ অনন্যা বলল, এত ভালো হয়েছেন কবে থেকে? খারাপ ছিলাম কবে? না, কথা বলছেন না তো, তাই বললাম। আমার ইচ্ছা করছে না কথা বলতে। তাহলে বিয়ে করলেন কেন? বাবা মা পছন্দ করেছে তাই। বাহ বাহ বাহ। অনন্যা রাগে উঠে পড়ল। কি এখন কি এই নিয়ে বকবক শুরু করবেন? তো কি করব, বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? বিয়ে করেছি এই পর্যন্তই, তবে বউ না। কি বললেন? যা বলছি নিশ্চয়ই শুনতে পাইছেন। এখন ঘুমান। আচ্ছা, বউ না তাহলে আমি আপনার কি? ফ্রেন্ড। কি? বিয়ে করে ফ্রেন্ড? হ্যাঁ। দাঁড়ান, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, মা, মা। অনন্ত অনন্যার মুখ চেপে ধরে বলল। চুপচাপ ঘুমান বলছে। অনন্তর কথায় ভয় পেয়ে অনন্যা ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা দুজনই ঘুম থেকে উঠে যার যার মতন ফ্রেশ হয়ে নেয়। অনন্ত ভুলেও অনন্যার দিকে তাকায় না, আর অনন্যা অনন্তর দিকে তাকিয়ে থাকে আর ভাবে, ও তো এমন ছিল না, আগে তো আমার জন্য পাগল ছিল, এখন এমন করছে কেন? এই প্রশ্নগুলো অনন্যার মনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এভাবে কয়েকদিন কাটার পর অনন্যা ভাবে, ও হয়তো আমার উপর অভিমান করে আছে। বিয়ের আগে ওর ভালোবাসাটা আমি গ্রহণ করিনি, তাহলে ওকেই আমি প্রপোজ করবে। সেদিন রাতে অনন্ত অফিস থেকে আসার সাথে সাথে অনন্যা একটা গোলাপ ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করে। অনন্ত সেটা এড়িয়ে যায়। এইভাবে কয়েকদিন যাওয়ার পর অনন্যার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। অনন্ত অফিস থেকে আসার পর ওই চেয়ারটাতে বস। অনন্ত শার্ট খুলছিল, তখন কথাটা বলল অনন্যা। কিরে, কথা কানে যায় না? এমন করছেন কেন? চুপ, চেয়ারে বস আগে। আরে আমি মাত্র। অনন্ত কথা বলতে যাবে, তখন অনন্যা তাকে একটা বাড়ি দেয়। ও মা রে! চুপ, চিল্লাবি না। ভালোই ভালোই বলছি চেয়ারে বস, না হলে মাথা ফাটিয়ে দিব। বসছি বসছি। অনন্ত চেয়ারে বসলো। এবার বল, তোর সমস্যা কি? আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? জানি না। আবার একটা বাড়ি দিল। উফ। কোনো সাউন্ড না, আমার কথাই উত্তর দে। বললাম তো জানি না। তো বিয়ে করলি কেন? এমনি। তোর ঘাড়ের রগগুলা সোজা ছিল, বাঁকা হলো কিভাবে? অনন্ত চুপ। কথা বলছিস না কেন? কিছু না, ক্ষুধা লাগছে, খাবো আমি। আচ্ছা, খেতে দিব, ওয়েট। অনন্যা একটা ওড়না নিয়ে এসে অনন্তর হাত চেয়ারের পেছনে এনে বেঁধে দিল। এই এই বাঁধলেন কেন?
রিমান্ডে নিলাম এখন থেকে। যেই পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিবি না সেই পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। আমি বলবো না। ওকে, আমিও বাঁধন খুলবো না। অনন্যা গিয়ে বিছানায় বসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। দুজনের কারো চোখে ঘুম নেই। দুজনেই খুব চুপচাপ, কেউ একটা কথা বলছে না। আচ্ছা শুনেন, বলছি আপনার তো বিএফ আছে, হয়তো তাকেই আপনি বেশি ভালোবাসেন, তাই আমি এভাবে এড়িয়ে চলি। অনন্তর কথা শুনে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। অনন্যা অনন্তর কাছে আসলো আর বলল, কি বললি আবার বলতো? আপনার বিএফ আছে, তাকেই তো আপনি ভালোবাসেন। হায় রে, কি গাধার সাথে বিয়ে হলো আমার। বিয়ে থাকলে কি তোকে বিয়ে করতাম? এখন হয়তো নাই, আগে ছিল তো। তখনও ছিল না। তাহলে আমাকে সেদিন মিথ্যা বলেছিলেন কেন? তুই তো সেটা বুঝবি না, তোর মাথায় তো কিচ্ছু নেই, যা আছে সব পচা গোবর। আমাকে ছেড়ে দেন। হুম, ছাড়াছাড়ি নেই, ভাবতে দে আমাকে। কথা বলতে বলতেই ঘড়িতে তখন 2টা বাজে। হঠাৎ অনন্যা কোথা থেকে একটা ফুল এনে আবার অনন্তকে প্রপোজ করে। ভালোবাসি। অনন্ত মুখ ঘুরিয়ে নেয়। এবার অনন্যার খুব রাগ হয়। এই কুত্তা, এই তোর এত কিসের অভিমান? হ্যাঁ, দিন অনেকগুলা গেছে। কি বোঝাতে চাইছিস? অনেক অভিমান তোর? তোর অভিমানের গুষ্টি তুষ্টি করে দিব এখন। অনন্যা অনন্তর হাঁটুর উপর বসে। এই এই এমনিতে আমি নড়তে পারছি না, এখানে বসে আবার কি শাস্তি দেবেন? শাস্তি না, অভিমান ভাঙাবো। কি করবেন? দেখো কি করি। অনন্যা ধীরে ধীরে তার মুখ অনন্তের মুখের কাছে নিল। ততক্ষণে অনন্যা কান্না করে দিয়েছে। অনন্যা অনন্তের মুখের সাথে মুখ ঠেকিয়ে বলল, আমার ভালোবাসার গভীরতা তুমি বুঝতে পারোনি হাদারাম। মানে? কিছু না, যা বুঝো না এখন বুঝিয়ে লাভ নেই। এখন আমার কাজ করতে দেও। কি করবেন? দেখো কি করি। আচ্ছা আগে আমার হাতটা খুলে দেন। না না, হাত খুললে যে আমার কাজ আমি করতে পারবো না। অনন্যা অনন্তর আরো কাছে গেল। অনন্ত বুঝতে পারল অনন্যা কি করতে চাইছে। আচ্ছা থামেন থামেন, এগুলো পরে। অনন্তর কথায় কান দেয় না অনন্যা। আচ্ছা আজ না হয়। অনন্ত আর কিছু বলতে পারে না, কারণ তার ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট লেগে আছে। অনন্ত চেষ্টা করেও অনন্যাকে আটকাতে পারবে না, কারণ তার হাত তো অনন্যা চেয়ারের পেছনে এনে বেঁধে রেখেছে। অনন্যা কিছুক্ষণ পর বলল, কি অভিমান কমেনি? অনন্ত কিছু বলল না। এই খুব ক্লান্ত লাগছে। আগে আমার কথার উত্তর দাও। কমেছে অভিমান। আচ্ছা শোনো, এখন তুমি আমাকে বলো ভালোবাসি। মানে বলো। ভালোবাসি। সবকিছুর জন্য সরি, আর কষ্ট দিব না। আমি এখনই হাতটা খুলে দিচ্ছি আর খাবারও দিচ্ছি। অনন্ত তো ঘিমি শেষ। আজ তো অনেক রাত হয়েছে, একটু পর সকাল হয়ে যাবে। সকালে আর অফিসে যেতে হবে না, ছুটি নিও। না, ছুটি নেওয়া যাবে না। অবশ্যই যাবে, বিয়ের পর আমাকে সময় দাওনি। হুম। কি কাল আমার বাপের বাড়ি মানে তোমার শ্বশুর বাড়ি যাব। যদি ছুটি না দেয়? ছুটি কি দিবে না সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, আমার কথা যদি না শোনো, আজ রাতটার কথা যেন মনে থাকে। আচ্ছা। অনন্যা অনন্তকে চিমটি কেটে বলল, ডোজটা কেমন ছিল গো? অনন্ত লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। হায় রে কপাল, এটা বর নাকি এলিয়েন? এলিয়েন লজ্জা পাচ্ছে। অনন্যা কথাগুলো বলতে বলতে অনন্তর হাতের বাঁধন খুলে দিল। অনন্ত উঠে দাঁড়ালো। ভোর হয়েই গেছে, আপনি এখন গোসল করে ফ্রেশ হয়ে আসেন, আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। খাওয়ার কিছু নেই, আমার খুব ক্ষুধা লাগছে। ওই একটা ডোজ যে দিলাম সেটার কথা ভুলে গেছেন? আর তো ক্ষুধা লাগার কথা নয়। তো যান, তাড়াতাড়ি গোসলটা করে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। তারপর সকালের খাওয়া শেষ করে সোজা আপনার শ্বশুরের বাসায়। কি আপনি তো এমন ছিলেন না,
আগে তো অনেক পটর পটর করে কথা বলতেন, এমন হয়ে গেলেন কিভাবে? আচ্ছা, তোয়ালেটা নিয়ে আসেন। হুম, আনছি। অনন্ত গোসলে গেল আর অনন্যা রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। কিছুক্ষণ পর অনন্ত গোসল শেষ করে বের হলো। ততক্ষণে অনন্যা রান্না শুরু করে দিয়েছে। অনন্ত রান্নাঘরে গিয়ে অনন্যার পেছনে এসে দাঁড়ালো। অনন্যার তো রান্নায় অনেক মনোযোগ। অনন্ত যে আসছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ অনন্য খেয়াল করে দেখে অনন্ত এসে দাঁড়িয়ে আছে। এই কখন আসছেন? এই তো মাত্রই আসলাম। ভালো করছেন। আচ্ছা, একটা কথা বলবো, রাখবেন? কি? আগে প্রমিস করেন রাখবেন। মানে কি যে বলবেন আবার? আরে ভয় পাওয়ার কিছু নেই, ছোট্ট একটা আবদার। বলেন। আমি রান্না করব আর আপনি মুভি স্টাইলে আবার কোমর ধরে দাঁড়িয়ে থেকে আমার রান্না দেখবেন। হুম, না। প্রমিস করছেন কিন্তু? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। অনন্যা রান্না করছে। অনন্ত পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোমরে হাত রাখার সাহস পাচ্ছে না। কি হলো, ধরেন। অনন্ত আস্তে করে হাত রাখলো আর অনন্যা বলল, রান্না শেষ না হওয়া পর্যন্ত এভাবে ধরে রাখবা। রান্না শেষ হলে তোমার ছুটি। হুম। তুমি না কেমন যেন হয়ে গেছ, কথা বলো না। বলছি তো। তো হ্যাঁ, ও এভাবে কথা কেউ বলে? হুম। আবার? কিছুক্ষণ পর অনন্তর হাত কাঁপছে, সেটা অনন্যা দেখতে পেল। এই তোমার হাত কাঁপছে কেন? কই না তো, এমনি। না বলো, খারাপ লাগছে কি? না আসলে যে জায়গায় ধরে আছি কখনো ধরে নেই, তাই ভয় লাগছে। পাগল একটা। আচ্ছা, আমি রান্নার কাজে সাহায্য করি। থ্যাঙ্কস। শুরু করেন। সকালের খাওয়া শেষ করে অনন্তর বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো অনন্যার বাসায়। বাসায় যাওয়ার পর আচ্ছা, কয়দিন থাকবে? এই তো 6 মাস। কি, এতদিন কেন? এমনি আমার ইচ্ছা, আমি থাকবো। আচ্ছা। তোর পাগল, কালে ফিরবো। বাসার মধ্যে ঢুকতে যাবে দুজন, হঠাৎই একটা মেয়ে এসে অনন্যাকে জড়িয়ে ধরে। সরি 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 সরি, তোর বিয়েতে আসতে পারিনি। মেয়েটি হলো অনন্যার মামাতো বোন তিথি, কিন্তু তার থেকেও বড় সম্পর্ক হলো তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড। অনন্যা চোখ বড় বড় করল। কিরে, ওভাবে তাকিয়ে আছিস কেন? আমার ভয় লাগে তো। চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই। তোকেই আমি কল করে আনিয়েছি। ভালো করছিস। তা আমার দুলাভাইটা কই? এই যে দেখ। এইটা বলে অনন্যা ভেতরে চলে গেল। আর তিথি অনন্তর দিকে তাকিয়েই তিথির চোখ ছলছল করে উঠল। আপনি এখানে? আমি ওর মামাতো বোন। ও। তুমি ওর বর? হুম। এর জন্য অফিসে কিছুদিন আগে অফিস ছুটি নিয়েছিলে? জি ম্যাডাম। আর আমার ভালোবাসাটা? এই যে তিথিকে দেখছেন, অনন্তকে দেখে তার চোখে পানি এসে গেছে। এই তিথি হলো অনন্তর অফিসের বস। মেয়েটা অনন্তকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছে। তারপর অনন্তকে বিয়ের জন্য প্রস্তাবও দেয়, কিন্তু রাজি হয় না অনন্ত। বিয়ের জন্য অনন্ত যখন অফিস থেকে ছুটি নেয়, তখন তিথি অনন্তকে জিজ্ঞাসা করেছিল কি জন্য ছুটি নিচ্ছ। তখন এমনি একটা কারণ দেখায়। হঠাৎ অনন্যা চলে আসলো। এই ভেতরে আসছো না কেন? চলো। আরে এই যে তুইও দুলাভাই পেয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছিস, ভেতরে চল, তারপর যত কিছু জানার জেনে নিস। তিথি চোখের পানি মুছে ফেলল। এরই মধ্যে অনন্যা দেখে ফেলেছে। অনন্যা বলল, এই তোর কি হয়েছে? কই কিছু না তো। এই তুমি কি ওকে কিছু বলছো? না, আমি তো কিছু বলিনি। ওই বল, কি জন্য কান্না করছিস? কিছু না, ভেতরে চলো। চল। অনন্যা আগে ভেতরে গেল। অনন্ত ভেতরে ঢুকতে যাবে, তখনই তিথি হাত টেনে ধরল। অনন্ত আর ভেতরে যেতে পারল না। কি হয়েছে,
এভাবে টানছেন কেন? আর কেউ দেখে ফেলবে তো। তিথি কান্না করে বলল, ভালোবাসি। আরে হাত ছাড়েন। আর কি বলেন এগুলো? আমি তো তোমাকে আগেই বলছি, তুমি আমাকে কেন বললে না তোমার বিয়ে? মানে ভালো তো বাসো না, কেনই বা বলবে? ম্যাডাম, এখানে এইসব কথা বললেন না। আর আমাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্কও নেই। আর আমি আপনাকে ভালোবাসি না। হ্যাঁ সেটাই তো, ভালোবাসো না। আচ্ছা, ভেতরে চলেন। তুমি যাও। হুম। অনন্ত ভেতরে এসে তার শ্বশুর আর শাশুড়ির সাথে কথা বলল। তারপর অনন্যার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। অনন্ত ভাবছে, এমনিতে আমি অনন্যার সাথে অভিমান করে তেমন কথা বলছি না। ও আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে। এখন যদি ম্যাডামের এই কথা জানতে পারে তো সব শেষ। কথাগুলো ভাবছিল। হঠাৎ রুমে অনন্যা এলো, তাও আবার তিথিকে সাথে নিয়ে। কি স্যার, শুয়ে শুয়ে কি ভাবছেন? কই কিছু না তো। অনন্ত শোয়া থেকে উঠে বসলো। কিছু তো ভাবছিলে। আচ্ছা শোনো, তিথি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। হুম। কি সুন্দর দেখতে তোমার বেস্টুকে। দেখতে তো হবে বেস্টুটা কার। এই কুত্তা, তুই এখন কিছু বলিস না কেন? হ্যাঁ শুনছি তো। গাধি, আমি তোকে কিছু বলতে বলেছি? হুম। আগে তো বলতি আমার বরের সাথে অনেক মজা করবি, হ্যান ত্যান। কই, এখন কিছুই করছিস না। হুম। তিথি ভালোভাবে কথাও বলতে পারছে না। এমনিতে অনন্ত সামনে থাকলে তিথির হাত পা কাঁপে, আর এখন তো সে অন্যের, এটা ভাবতে পারছে না তিথি। হঠাৎ অনন্যার মা অনন্যাকে ডাকলো। এই মা ডাকছে, তিথি তুই কথা বল, আমি আসছি। এটা বলে অনন্যা চলে গেল। অনন্ত আর তিথি দুজনেই চুপচাপ বসে আছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। শেষমেশ অনন্তই বলল, ম্যাডাম, বলো। আপনি একাই আসছেন? আচ্ছা শোনো, ওর সামনে আমাকে নাম ধরে ডাকবে, ম্যাডাম বলে ডাকবে না। কেন? এমনি ভালো শোনায় না তাই। আচ্ছা ঠিক আছে। আবারও দুজনেই চুপ। তিথির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অনন্ত দেখে ভাবল, মেয়েটা যে কি পাগলামি শুরু করছে। ধুর, একে বোঝাতে হবে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। হুম। আপনি আমার জন্য কান্না করেন কেন? আপনি দেখতে অনেক সুন্দর। আপনার সেই রকম একটা ছেলের সাথে বিয়ে হবে। আমার সেই রকম লাগবে না, তোমাকে লাগবে। আমি কেন? কারণ আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, আর এই কথা তুমি জানো। হ্যাঁ, আপনার কথা মানলাম। এখন তো আমার বিয়ে হয়েছে, এখনো কি? হ্যাঁ এখনো ভালোবাসি আর ভালোবাসবো। হায় আল্লাহ, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ তোমার জন্য। কি এমন আছে আমার ভেতরে? জানি না, তবে আমার তোমাকেই লাগবে। আমি তো আপনাকে ভালোবাসি না, আর আপনাকে লাগবেও না। আমি তো ভালোবাসতে বলিনি, আমি ভালোবেসে যাব, কি আর করা, পুরা কপাল আমার। এটা বলে তিথি দৌড়ে চলে গেল। নিশ্চয়ই এখন মেয়েটা কান্না করবে। ধুর, এরকম কেউ কারোর জন্য পাগল হয়? রাতে খাওয়ার সময় সবাই এক টেবিলে খেতে বসেছে। অনন্যা অনন্ত সামনাসামনি বসেছে। চোখ মুছতে মুছতে তিথি এলো। এসে অনন্যার পাশে বসতে যাবে, তখন অনন্যা বলল, এইখানে না, তোর দুলাভাইয়ের কাছে বস। না ঠিক আছে। এই জানো কি হয়েছে? কি? আচ্ছা আগে বাবা মা যাক, তারপর বলছি। কিছুক্ষণ পর অনন্যার বাবা মা খাওয়া শেষ করে উঠে গেল। এই শোনো, যেটা বলতে চাইছিলাম, তিথি একজনকে ভালোবাসে। মান অনন্ত তো ভয় শেষ। অনন্ত ভাবছে তিথি সব বলে দিয়েছে। মানে আমার বেস্টুটা শুধু কান্না করে, আজ ওর কাছে অনেক কষ্টে জানতে পেরেছি ও একজনকে ভালোবাসে। ও, কাকে? আরে নামটা বললই না, এই কুত্তা, নামটা বল না। হুম। ও দেখছো ওর ঘাটটার আমি। আচ্ছা এটা আপনি খান। তিথি একটা মাছ অনন্তর প্লেটে দিল। আমার তো আছেই। এটা খেলে কি সমস্যা হবে? এই ও দিয়েছে, তুমি খাও।
আচ্ছা। হঠাৎ অনন্ত পায়ের উপর আরেকটা পা অনুভব করলো। অনন্ত বুঝতে পারলো এটা তিথির পা, কারণ অনন্যা অনন্তর সামনাসামনি বসেছে। কিন্তু টেবিল বড় হওয়ায় অনন্তর পায়ের নাগাল অনন্যা পাবে না। অনন্ত পা দিয়ে তিথির পা সরিয়ে দেয়। তিথি আবার কান্না করে, তবে কান্নার আওয়াজ হয় না, শুধু পানি পড়ছে অনবরত, আর পানিগুলো তার প্লেটে পড়ছে। এই অবস্থা দেখে অনন্ত তার পা তিথির পায়ের উপর দেয়, যাতে কান্নাটা একটু থামে। সেটাই হলো। তিথির চোখের পানি মুছে খাওয়া শুরু করলো। এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে প্লেটের ভাতগুলো এলোমেলো করে খাচ্ছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। খাওয়া শেষে অনন্তকে নিয়ে অনন্যা তার রুমে যায়, আর তিথি তার রুমে। আচ্ছা স্যার, আপনার কি অভিমান কমেছে? কমেছে। এখন তো ভালোভাবে কথা বলো। বলছি তো। তাহলে আমার আই লাভ ইউ এর উত্তরটা দিবে না? সেটাও দিব। অনন্ত আর অনন্যা কথা বলছিল, আর তিথি এসে তাদের দরজার সামনে দাঁড়ায়। তার ঘুম হচ্ছিল না, আর এসে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে পায় তিথি। আচ্ছা, কাছে আসো। কেন? উত্তর শুনবা না? উত্তর শুনতে কাছে যেতে হবে? হ্যাঁ, অবশ্যই। আসলাম। অনন্যা কাছে আসতেই অনন্ত অনন্যাকে কোলে তুলে বলল, আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমার অনেক কষ্ট দিচ্ছ। সরি গো, আর কষ্ট দেব না। প্রমিস করো। প্রমিস। এখন আমার ভালোবাসাটা আমাকে দাও। দিচ্ছি। তিথির দরজা থেকে উঠে তার রুমে গেল। ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর একটা বালিশ মাথার নিচে দিল। আরেকটা বালিশ তার পাশে রেখে তার উপর হাত রেখে বলল, ও অনন্ত, অনন্ত, আমার লক্ষ্মীর দুষ্টু সোনাটা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, প্রমিস করো। বালিশ তো আর উত্তর দিতে পারে না, তাই তিথি বলল, ওই আমাকে প্রমিস করবে না তাই না? ওকে তো ঠিকই প্রমিস করলে। যাও, তোমার সাথে আড়ি, তোমার সাথে কথা নাই। পরদিন সকালবেলা অনন্ত ঘুমিয়ে আছে। অনন্য গোসল শেষ করে এসে দেখল অনন্তর ঘুম ভাঙল, আর অনন্তকে ফ্রেশ হতে বলল। আর এইদিকে তিথি অনেক সকালেই ঘুম থেকে উঠে বাহিরে দাঁড়িয়ে একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অনন্যা তিথির কাছে আসলো। এই কুত্তা, হ্যাঁ বলো। তুই আগে কত চঞ্চল ছিলি, আর এখন এমন হয়ে গেলি কিভাবে? কই না তো, আগের মতোই আছি। না, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। লাগবে না, বাদ দে। শোন, আমি এখন চলে যাব, আর অফিসে যেতে হবে, কাজ আছে। এখনই যাবি? তোকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল, তাই দেখে গেলাম। দেখা হয়ে খুব ভালো লাগলো রে, আর প্রতিদিন আমাকে ফোন করবি কিন্তু। ওকে জানো, ফোন করব। ভেতরে চলো, এখন ফুপুর সাথে দেখা করেই চলে যাব। চল। তিথি অনন্যার বাবা মার সাথে দেখা করে সেখান থেকে সোজা অফিসে চলে যায়। তিথি অনন্তর সাথে আর দেখা করেনি, আর অনন্ত বিকালে তাদের বাসায় ফেরে। পরদিন সকালবেলা অনন্তর অফিসে যাওয়ার সময়, এই শোনো, বলো। আসার সময় আমার শোনো 2টা গোলাপ নিয়ে আসবা। গোলাপ দিয়ে কি হবে? গোলাপ দিয়ে কি হয় তুই জানিস না কুত্তা? না, সত্যি জানি না। তোর জানতে হবে না। ওকে, বাই। অনন্যা রাগে কিছু বলছে না, শুধু ফুঁসতে থাকে। অনন্ত রুমের দরজা খুলে চলে যাবে, এমন সময় কি ভেবে আবার ফিরে আসে অনন্যার দিকে। অনন্তের এভাবে আসা দেখে অনন্যা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। অনন্ত গিয়ে অনন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কুত্তা ছাড় বলছি। সরি, ভুল হয়ে গেছে। ফুল 2টা না, 20টা আনবো। আনতে হবে না তোর। খুব রাগ হয়েছে তাই না? না, হয়নি। অনন্ত জানে যে অনন্যা রাগ করেছে। অনন্ত অনন্যাকে তার দিকে ঘোরালো, আর খুব কাছে টেনে নিল, আর অনন্যার ঠোঁটে একটা চুমু এঁকে দিল। কি গো, রাগ কমেনি? কমছে, তবে একটু। তাই? ফুল কিন্তু নিয়ে আসবা।
ওকে বাবু সোনাটা, নিয়ে আসবো। মিষ্টি খেয়ে তোতলা হয়ে গেলে? কই মিষ্টি খেলাম? এই যে মাত্রই তো খেলে। আরে না, বুঝি বুঝি। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই না না, অনেক বেজে গেছে, অফিসে দেরি হয়ে যাবে, এখন যাও। সত্যিই তো। ওকে বাই। অনন্যা লাস্টবারের মতো বলে দিল। ফুল না নিয়ে আসলে ঘরে ঢুকতে দিব না কিন্তু। অনন্যা ভাবছে কথাটা শুনলো কিনা। ধুর, শুনছে মনে হয়। অনন্ত অফিসে এসে প্রথমে তিথির সাথে দেখা করে। তিথি কাজের কথা ছাড়া একটা কথাও বলেনি অনন্তকে। অনন্তের দিকে তাকায়ও নি তিথি। এদিকে অনন্তের কোনো খেয়াল নেই, কারণ সে তো আর তিথিকে ভালোবাসে না। সারাদিন কাজ করার পর অফিস শেষ হয় 8টায়। অনন্ত অফিস থেকে বেরিয়ে দেখে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখন থামবে তার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তার সামনে তিথি তার গাড়ি এনে দাঁড় করায়। গাড়িতে ওঠো, পৌঁছে দিচ্ছি। না ম্যাডাম, ঠিক আছে। ওঠো বলছি। না, আমি যেতে পারবো। বৃষ্টি কখন থামে বলা যায় না। তুমি বাসায় না গেলে বোন অনেক টেনশন করবে আর তোমাকে মিস করবে, তাই বলছি ওঠো। এত জোরাজোরি দেখে অনন্ত গাড়িতে বসলো। গাড়িটা তিথি চালাচ্ছিল, তার পাশে অনন্ত বসা। খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে তিথি গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল। দুজন চুপচাপই ছিল। হঠাৎ তিথি অনন্তকে প্রশ্ন করলো, অনন্যাকে কতটুকু ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি, সেটা বলেও বোঝাতে পারবো না। এই কয়েকদিনে এত ভালোবেসে ফেলছো? না, তাহলে? ওর সাথে আমার পরিচয় তো আগে থেকে। মানে? শোনেন বলছি। অনন্যা আর অনন্তর সেই পূর্বের ঘটনাগুলো বলল। ও, এই ব্যাপার। হুম। দুইজন যখন দুজনকে ভালোই বাসতে, তাহলে মাঝখানে এতদিন দূরে ছিলে কেন? জানি না। ভালো আমিও বাসি তোমাকে, ওর থেকেও বেশি। অনন্ত কিছু বলে না। তোমার বাসায় পৌঁছে গেছি। অনন্ত বাহিরে তাকিয়ে দেখলো বাসার সামনে পৌঁছে গেছে। আপনি আমার বাসা চিনলেন কিভাবে? সেটা তোমাকে জানতে হবে না। আচ্ছা, তাহলে ভেতরে চলেন। না, অন্য একদিন। আসেন আজকেই। বললাম তো অন্য একদিন। অনন্ত গাড়ি থেকে নামবে, হঠাৎই তিথি তাকে টেনে ধরে। অনন্ত পেছন ফিরে দেখে তিথি সেই আগের মতো কান্না করছে। অঝরে পানি পড়ছে চোখ দিয়ে। শোনো, হ্যাঁ বলেন। ভালোবাসি। অনন্ত চুপ। তিথি সহ্য করতে না পেরে অনন্তকে জোরে আঁকিয়ে ধরে নিপকিস করে। অনন্ত তো সেই রকম অবাক। তিথি এগুলো কি ধরনের পাগলামি করছে। অনন্তের জোর করে কোনো রকম তিথিকে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুটো চর মেরে দেয়। এগুলা ঠিক করলেন না। অনন্ত গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। তিথি গাড়ি স্টার্ট করে চলে যায়। এদিকে অনন্তর টেনশন অনেকটা বেড়ে গেছে। তিথি ম্যাডাম আজকে তার সাথে এটা কি করলো? অনন্ত সোজা তার রুমে গিয়ে শুয়ে পড়ে। সে এসে অনন্যাকে দেখতে পেল না। হয়তো তার বাবা মার সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ অনন্তর মনে পড়ল, ওফ নো, অনন্যা আমাকে গোলাপ আনতে বলেছিল। ঠিক তখনই রুমে অনন্যার প্রবেশ। অনন্যা এসে বলল, কই আমার গিফট? এ মানে মানে কি মানে মানে করছো? অনন্ত তো ভয়ে শেষ। সে হঠাৎ তার প্যান্টের পকেটে হাত দেয়। এই আমার পকেটে কাটা কাটা এইগুলা কি? অনন্ত প্যান্ট থেকে হাত বের করলো আর দেখে কয়েকটা গোলাপ। ইয়ে। অনন্য ফুলগুলো দেখে খুবই খুশি হয়। অনন্ত ভাবছে, সে তো ফুল কিনেনি, তাহলে ফুল আসলো কোথা থেকে? এই অনেক অনেক খুশি হয়েছি আমি। অনন্ত ওই কথাটা ভাবছে। অনন্যা কি বলছে তার মাথায় ঢুকছে না। এই হ্যাঁ হ্যাঁ বলো। অনন্যা অনন্তকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। হঠাৎ অনন্তর ফোনে একটা মেসেজ আসলো। অনন্ত ফোনটা হাতে নিয়ে দেখে তিথি মেসেজ করেছে। অফিসের বস, তাই নাম্বারটা সেভই ছিল। অনন্য তখন অনন্তকে জড়িয়ে ধরে আছে, আর অনন্ত তিথির দেওয়া মেসেজ পড়ছে মনে মনে।
এই যে স্যার, আপনার পকেটে কয়েক জোড়া গোলাপ দিয়েছি, এটা তোমার জন্য। তোমাকে কিস খাওয়ার সময় ফুলগুলো দিয়েছি, আর তোমার ঠোঁট অনেক মিষ্টি। আর হ্যাঁ, মিস ইউ। লেখার শেষে স্যাড স্টিকার দিল। কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ বলবো। কি বলবা? খেতে দাও, ক্ষুধা লাগছে অনেক। ওকে বাবুটা, যাও রেডি হয়ে আসো। অনন্ত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। সেই সময় আবার তিথির মেসেজ। কি করো? অনন্ত ভাবছে রিপ্লাই দিবে কিনা, ভাবতে ভাবতেই আরেকটা মেসেজ। এই, কিছু বলছো না কেন? ফ্রেশ হচ্ছি, ডিনার করব এখন। ও, তাহলে আমিও খেয়ে নিচ্ছি। অনন্ত আর কোনো রিপ্লাই করলো না। খাওয়ার টেবিলে অনন্য অনন্তকে জিজ্ঞাসা করলো, তোমাকে বেশ চিন্তিত লাগছে, কি হয়েছে? কই না তো, কিছু হয়নি। মিথ্যা বলছো না তো? না, সত্যিই কিছু হয়নি। তাড়াতাড়ি নাও। খাওয়া শেষ করে অনন্ত শুয়ে থেকে সেই তিথির কথাই ভাবছে। অনেক রাত হয়ে যায়, তার চোখে ঘুম নেই, কারণ এইরকম অবস্থা অনন্ত মেনে নিতে পারছে না। কিছুক্ষণ ভাবার পর অনন্ত মনে মনে সিদ্ধান্ত নিল যে সে চাকরিটা ছেড়ে দেবে এবং আগামীকালই দেবে। পরদিন সকালবেলা অনন্ত অফিসে যায় আর সোজা তিথির রুমে। ম্যাডাম, আসতে পারি? অনন্ত রুমের মধ্যে প্রবেশ করলো। বসো। অনন্ত কিছু না বলে বসলো, অনেকটা রাগান্বিত ভাব। কিছু বলবে? আমি এই জবটা করব না। অনন্তর কথা শুনে তিথি খুবই অবাক হয় আর পানিও চলে আসে। কেন, কি হয়েছে? কেন করবে না? এমনি ভালো লাগে না। কেন ভালো লাগে না? সেটা কি আপনাকে বলতে হবে? হ্যাঁ, আপনি কে যে সব আপনাকে বলতে যাব? আমি না করছি, ব্যাস, জব করব না। আচ্ছা, আমার কথাও শুনে রাখো। জবটা ছেড়ে দিয়ে তুমি বাসায় যাওয়ার আগেই আমার মৃত্যুর খবর পাবে। আপনি এমন করছেন কেন? আমাকে কি আপনি ভালো থাকতে দিবেন না? তুমি কি আমাকে ভালো থাকতে দিবে না? আপনি উল্টা পাল্টা কিছু করবেন না, আমি যাচ্ছি। বললাম তো, বাসায় যাওয়ার আগেই খবর পাবে যে আমি আর নেই। অনন্ত গরম হয়ে বলল ওকে ওকে, ছাড়বো না জবটা। আর রুম থেকে বেরিয়ে গেল। আর এইদিকে তিথি মিষ্টি করে একটু হাসলো। সেই দিন দুপুরে অফিসে একটা জরুরি মিটিং বসে। সেখানে সিদ্ধান্ত হয় অফিস থেকে 12 জনকে 1 মাসের জন্য চট্টগ্রাম যেতে হবে। অনন্তর নামও আছে সেই লিস্টে, আর তিথি তো অবশ্যই যাবে। সেদিন অফিস শেষে অনন্ত বাহিরে দাঁড়িয়েছিল গাড়ির জন্য। গাড়িতে উঠো। না আচ্ছা, আজ ভয় নেই। না, আপনি যান। ওকে, আর হ্যাঁ, 12টার মধ্যে অফিসে আসবে। বাই, মিস ইউ। অনন্ত বাসায় ফিরে অনন্যাকে তার কাজের কথা বলল। কথাটা শোনার পর অনন্যা একটু বেশি খুশি হলো। কী কারণে খুশি হলো সেটা অনন্ত বুঝতে পারে না। পরদিন 12টার আগেই অনন্ত রেডি হয়ে অফিসে চলে আসে। দুপুরের খাওয়া অফিসে খেয়ে সবাই বসে আছে। সবাই অপেক্ষা করছে তিথি ম্যামের জন্য। সে এখনো আসেনি। অনন্তকে কয়েকজন বলল ফোন করতে। চাপে পড়ে অনন্ত ফোন করলো। হ্যালো, আর একটু অপেক্ষা করো, আমি আসছি। অনন্তকে কিছু বলতে না দিয়েই একাই কথা বলে। নিজেই কলটা কেটে দিল। কিছুক্ষণ পর তিথি আসলো। সরি, বাসায় একটু প্রবলেম হয়েছিল, তাই লেট হয়ে গেল। সবাই তাহলে রেডি? জি ম্যাম। ওকে, চলো। তিথি অনন্তর সাথে সাথে থাকার চেষ্টা করে সব সময়। এখনো তাই করছে, অনন্তর পাশেই। আচ্ছা, কেমন লাগছে বললে না তো? অনন্ত অন্যদিকে তাকিয়ে বলল ভালো। তিথি এটা দেখে মনে মনে খুবই রাগ করলো। তারা চট্টগ্রাম ট্রেনে যাবে। সবাই স্টেশনে অপেক্ষা করছে ট্রেনের জন্য। প্রথমে হাইসে বা বাসে যাওয়ার কথা ছিল, কয়েকজনের সমস্যার কারণে ট্রেনে যেতে হচ্ছে। দুপুর থেকে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। পরে খোঁজ নিয়ে শোনা যায় 10টায় ট্রেন ছাড়বে। যাদের সমস্যা ছিল অন্যরা তাদের সমালোচনা করে ধুয়ে দিচ্ছে একদম। তিথি সবাইকে কিছুক্ষণ পর পর গাইড দিচ্ছে যাতে সবাই একটু ঠান্ডা থাকে। 10টার পরই ট্রেন চলে আসলো। সবাই এক এক করে ট্রেনে উঠল। অনন্ত সবার আগে, তার পেছনে তিথি। বগিতে ওঠার পর
তাদের বুকিং করা সিটের কাছে যায়। ওখানে গিয়ে তিথি অনন্তর হাত ধরে এক সিটে থপাস করে বসে যায়। এমন করে টান দেওয়াতে অনন্তের হাতে একটু ব্যথা পায়। বস হয় তাই কিছু বলতে পারল না, শুধু বলল, এভাবে টান দিলেন কেন? এত পথ যাব, কাছের মানুষ যদি কাছে না থাকে তাহলে কেয়ার করবে কে? এগুলা ঠিক না, আমি কিন্তু অন্য কারো। হ্যাঁ জানি আমি, আর আমি অন্য কারো না, আমি শুধু আপনার। এত পাগলামি আসে কোথা থেকে? আপনার বিয়ে হলেই তো সব ভুলে যাবেন, তাহলে এখন এমন করছেন কেন? না, বিয়েই হবে না, আবার ভুলে যাব কিভাবে? মানে? কিছু না, এখন চুপচাপ বসে থাকেন। রাতের খাওয়াও ট্রেনেই সেরে নিল। অনন্ত চুপচাপ বসে আছে, তিথির থেকে একটু দূরেই, যাতে তিথির সাথে তার শরীরে টাচ না লাগে। অনন্ত কি ভেবে যেন অনন্যাকে ফোন দেয়। অনন্যার নাম্বার ব্যস্ত দেখায়। অনেকবার ফোন দেয়, তাও সেই ব্যস্ত। অনন্ত কিছু না ভেবে আর কল করে না। হঠাৎ তিথি বলে, এই শোনো, আমার খুব ঘুম পাচ্ছে। তো ঘুমান, পারমিশন নেওয়ার কি আছে? আপনার কাঁধে মাথা রেখে ঘুমাবো, তাই পারমিশন নিয়ে নিলাম। এইটা বলেই অনন্তর কাঁধে তিথি মাথা রাখলো। এই ম্যাডাম, এই। অনন্ত আর কিছু বলতে পারল না। রাতে বৃষ্টি শুরু হওয়ায় খুব ঠান্ডা পড়ে। ঠান্ডায় তিথি জড়সড় হয়ে যায় আর অনন্তকে আরো বেশি করে জড়িয়ে ধরে। অনন্ত তিথির দিকে তাকায় আর দেখে একটা বাচ্চার মতো দেখাচ্ছে তাকে, মনে হয় কিছুই বোঝে না, কিন্তু এটা যে শয়তানের একটা হাড্ডি সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তিথি ঠান্ডায় আরো জড়সড় হয়ে যায়। এটা দেখে অনন্ত তিথির ব্যাগ থেকে একটা ওড়না বের করলো আর তিথির গায়ের উপর দিল। অনেক রাত হয়েছে, অনন্তরও ঘুম পাচ্ছে। অনন্তও ঘুমিয়ে যায়। ভোরের দিকে তাদের গন্তব্যে ট্রেন গিয়ে থামে। একজন এসে তিথিকে ডাকে। ম্যাম, ম্যাম। তিথি আর অনন্ত দুজনেই জেগে ওঠে আর দেখে দুজনেই অনেক কাছাকাছি আর জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। যে ডেকে দিল সে এই কাণ্ড দেখে মুচকি হাসলো। ছেলেটি চলে যাওয়ার পর তিথি মুচকি হাসলো আর বলল, থ্যাঙ্কস। কি জন্য? আমার কেয়ার নেওয়ার জন্য। কই আপনার কেয়ার নিলাম? এই যে আমার গায়ের উপরে ওড়না, তার প্রমাণ। অনন্ত কিছু বলল না। রাতে অনেক ঠান্ডা ছিল। ভাগ্য ভালো তুমি পাশে ছিলে, না হলে খুব কষ্ট হতো। এক সময় একবারও পাবেন না। হাত পা কেটে রেখে দিব যাতে সেগুলো আমার কেয়ার না নিতে পারে। অনন্ত একটু হেসে বলল, হ্যাঁ, এগুলো বাদ দেন, বের হই এখন, আমরা এসে গেছি। সবাই ট্রেন থেকে নামলো। ট্রেন থেকে নেমে অনন্ত অনন্যাকে ফোন করলো, কিন্তু অনন্যার নাম্বার এখন বন্ধ। অনন্ত বাবা মাকে ফোন করে খোঁজ নিল, কিন্তু অনন্যার কথা তাদের কাছে জিজ্ঞাসা করলো না। অনন্ত একটু রাগই করেছে। সে মনে মনে জেদ ধরে বসলো। অনন্যা ফোন না দিলে সেও ফোন দিবে না। কি হলো, হাঁটছো না কেন? দাঁড়িয়ে থেকে কি ভাবো? কিছু না। তো চলো, সবাই তো যাচ্ছে। আমরা এখন কই যাব? একটা হোটেল বুকিং করা আছে হেড অফিসের পাশেই, ওখানেই যাব এখন। ও ম্যাডাম, একটা কথা বলি। বলো। আমার এখানে থাকাটা একটু কমানো যায় না? না, এটা সম্ভব না। আর এখানে আমার একটা বড় কাজে আসছি, আর কিছু শিখতে আসছি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে চলো। কিছুক্ষণ পর তারা হোটেলে পৌঁছে যায়। সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া হয়। অনন্ত রুমে গিয়ে শুয়ে আছে আর অনন্যার কথা ভাবছে। মেয়েটা একবারও ফোন দিল না, আবার এখন তার ফোনটা বন্ধ পাচ্ছি। অনন্ত কথাগুলো ভাবছে। হঠাৎ অনন্তর ফোন আসলো। মোবাইলটা বের করে দেখে তার বাবা ফোন দিয়েছে। হ্যাঁ বাবা, বলো। বৌমা বাসায় চলে যাচ্ছে, তোকে কি কিছু বলেছে? অনন্ত ভাবছে কি বলবে। আর অনন্যা হঠাৎ বাসায় কেন যাচ্ছে? অনেক প্রশ্ন উঠছে অনন্তর মনে। কি রে, কথা বলিস না কেন? হ্যাঁ বাবা, বলেছে। ও, সকালে খেয়েছিস? হ্যাঁ, তুমি খাইছো? হ্যাঁ,
তো রাখছি এখন। ঠিক আছে বাবা। অনন্ত আবার হতাশ হয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো। ভাবতে ভাবতে অনন্ত ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর অনন্ত ঘুমের মাঝেই বুঝতে পারে তার বুকের উপর ভারী কিছু আছে। অনন্ত চোখ খুলে আর দেখে তিথি তার বুকের উপর মাথা রেখে মোবাইলে গেমস খেলছে। অনন্ত ধরফর করে উঠল। এই আপনি এখানে কেন? কেন আসা যাবে না? এমনি। আরে বোঝেন না, আপনি মেয়ে মানুষ, আর সবাই কি বলবে? তো কে কি বললো তাতে আমি কি করব? সেদিকে খেয়াল রাখতে হবে। বাদ দাও তো, যেটা বলতে আসছি সেটা শোনো। হ্যাঁ বলেন। আজ তো কোনো কাজ নেই। এটা তো আগেই বলেছেন, জানা আছে। বিকেলে কি করবা? কি আর করব, ঘুমাবো। না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কি যে বলেন ম্যাডাম, আমি যেতে পারবো না, আরো যে আছে তাদের বলেন। ওফ, আমার একটা কথাও তুই শুনিস না। তুই রেডি হয়ে থাকবি, আমি 4টায় এসে যেন তোকে দেখি তুই রেডি। এটা বলে তিথি চলে গেল। হে আসছে, যাব না আমি, জীবনেও যাব না, যা করার করুক। এদিকে আমার উনিটা ফোন ধরছে না, আমি ওর সাথে যাব, তাই না? অনন্ত কথাগুলো গুনগুন করে বলছিল। বিকেলে সঠিক সময়ে অনন্ত রুমে তিথি এসে বলে, এই এখনো রেডি হওনি? যাবে না? অনন্ত তিথির দিকে তাকায় না। অনন্ত মোবাইলে আপনাদের জন্য গল্প লিখছে। কি হলো, যাবে না? অনন্ত তাও কিছু বলল না, তার দিকে তাকালো না। এই যে, যাবে না? ওঠো বলছি। তিথি গিয়ে অনন্তর কলার ধরে। ওঠো বলছি, ওঠো। অনন্ত তাও উঠে না, তিথির দিকে তাকায় না। উঠবেন না? অনন্ত তাও কিছু বলে না। আচ্ছা সরি। তিথি কান্না করতে করতে চলে গেল। তিথি যাওয়ার পর না, বেশি বেশি হয়ে গেল মনে হয়। ঘুরতেই তো যাইতে চাইছে, এমন ব্যাপারটা করা ঠিক হয়নি। কি করি, যাব নাকি যাব না? আবার ম্যাডাম কিছু উল্টাপাল্টা করে ফেলবে না তো? যে মানুষ, যেতেই হবে। অনন্ত এটা ভেবে রেডি হয়ে তিথির রুমে গেল। সেখানে গিয়ে দেখে দরজা খোলাই আছে। দরজা থেকে দাঁড়িয়ে অনন্ত বলে, ম্যাডাম আসতে পারি? তিথি শোয়া ছিল। অনন্ত ডাকায় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ আসো। চলেন। কোথায়? ঘুরতে। না, যাব না। সত্যি? হুম। ওকে, তাহলে আমি আরিফার সাথেই যাই। আরিফের সাথে যাবে মানে? মানে ও বলছিল যে ঘুরতে যাবেন কিনা, গেলে বইলেন। এখন আপনি তো যাবেন না, তাই তাকেই বলি। এই না না, আমি যাব না, আপনি রেস্ট নেন। না, আমি যাব। রেডি হয়ে নিন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দুজনেই ঘুরতে বের হয়েছে। এখানে কোনো জায়গায় কারো চেনা না। আচ্ছা, যাবোটা কই? আচ্ছা, হাঁটতে থাকি, কোনো একটা ভালো জায়গা নিশ্চয়ই পেয়ে যাব। হাঁটেন। তিথি আগে হাঁটছে আর পেছনে হাঁটছে অনন্ত। হাঁটতে হাঁটতে তারা একটা ফাঁকা জায়গা খুঁজে পায়। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। হয়তো সামনে একটা বড় নদী আছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানেই বসি। এখানে? হুম। এটা কোনো জায়গা হলো? কি আর করবে, কিছুই তো চিনি না। একই অবস্থা। এটা বলে অনন্ত বসে পড়ল। দুজনেই চুপচাপ। তিথি কিছুক্ষণ পর পর আর চোখে অনন্তর দিকে তাকায়। অনন্ত বুঝতে পারে, তবে কিছু বলে না। হঠাৎ অনন্ত প্রশ্ন করে, আচ্ছা, আপনি পাগলামো করেন কেন? কি করলাম আবার? এই যে আমার সাথে যে ব্যবহার করেন, আবার আমাকে নাকি ভালোবাসেন, এটা কি ঠিক? ভুলের কি আছে, সব ঠিক। ও, একটা কথা বলি। বলো। আচ্ছা, আমরা ফ্রেন্ড হয়ে থাকি? না, আমি তো বিবাহিত। তোমার বিয়ের আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। দোষটা তো আমার না, তোমার। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো। তাই বলে এখনো? হ্যাঁ, এখনো আর সারা জীবন। এটা যদি ও জানতে পারে? আপনি না বললে তো জানতে পারবে না।
হুম, আপনার বোনকে আমি অনেক ভালোবাসি। জানি আমি, কিন্তু আমি যে আপনাকে অনেক ভালোবাসি। ওকে ওকে ওকে, অনেক হয়েছে, বাদ দেন এসব। ওকে, দিলাম। আচ্ছা এখন উঠি। না, সবে মাত্র বসলাম, এখনই উঠবে কেন? আর একটু হাঁটি, নতুন জায়গা তো, ভালোই লাগছে। এটা বলে অনন্ত উঠল। ওকে, হাতটা ধরেন। না, আপনি একাই ওঠেন। হাত ধরলেই বউ হয়ে যাব না। তা ঠিক। তো হাতটা ধরেন। অনন্ত হাতটা ধরে তিথিকে উঠালো। হাঁটতে হাঁটতে একটু দূরে যেতেই অনন্যার ফোন। অনন্ত তো খুব খুশি যে অনন্যা ফোন করেছে। ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল, সরি। না, কোনো সরি টরি চেয়ে কাজ হবে না। আমি তোমাকে মাফ করতেই পারবো না, তুমি আমাকে ফোন দাওনি। তার জন্য সরি বলিনি। তাহলে? আমি চলে যাচ্ছি। কথাটা শুনে অনন্তর কেমন যেন লাগে। কই যাচ্ছ? তোমাকে পুরো ঘটনাটা বলি। আমার সত্যি একটা সম্পর্ক ছিল, ছেলেটা বিদেশে থাকে। তো সে আমাকে বলে তাকে কিছুদিন সময় দিতে হবে, তারপর আমাকে বিদেশে নিয়ে যাবে। এদিকে বাবা মা বিয়ের জন্য চাপ দেয়। আর তোমাকে সেই দিন দেখেই আমার মাথায় একটা প্ল্যান আসে। আর এতদিন যা ছিল সব অভিনয়। আমি এখন এয়ারপোর্টে আছি, একটু পরেই ফ্লাইট। আমি ওকে এত ভালোবাসি যে আমি সবাইকে ছাড়তে বাধ্য। যাই হোক, মাফ করে দিও। আর কখনো কথা হবে না। তুমি কিছু বলবে? অনন্ত দাঁড়িয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। কি হলো, কিছু বলবে? সময় নেই আমার। ভালো থেকো। অনন্ত কলটা কেটে দেয় আর ফোনটা রাস্তার পাশে ফেলে দেয়। ফোন ফেলে দেওয়া দেখে তিথি তো সেই লেভেলের অবাক হয়। এই এই কি হয়েছে তোমার? অনন্ত কিছু না বলে রাস্তার উপরই বসে পড়ল। এই, খারাপ লাগছে? কি হয়েছে বলো না কেন? ও নেই। ও নেই মানে? কে নেই? আমাকে রেখে চলে গেছে। কে? অনন্যা। কি? ও তোমাকে রেখে কই যাবে? কি আবোল তাবোল বলছো? ও একটা ছেলেকে ভালোবাসে। অনন্যার পুরো ঘটনা তিথিকে বলল। কথাটা শুনে তিথিও বসে পড়ল। ওর তো এমন কাজ করার কথা না। অনন্ত চুপ করে আছে, কিন্তু তার চোখ বেয়ে পানি পড়ছে। আচ্ছা দাঁড়াও তো, ওর বাসায় ফোন দিয়ে দেখি। আপনাকে তো বললাম ও পালিয়েছে, ওর বাসায় ফোন দিতে হবে না। ও আচ্ছা আমি তো ওকে কম ভালোবাসিনি, ও আমাকে ছেড়ে চলে গেল কেন? ও যে ভালোবাসেনি সেই জন্য। এখন বাসায় কি বলবো? সত্যি যা তাই বলবে, আর বলবে আমি তোমার বউ হতে চাই। কথাটা শুনে তিথিকে চড় মারে অনন্ত। আর একবার যদি এই বউ বিয়ের কথা আমার সামনে বলছেন, তাহলে আমি এই জব আর আপনাকে ছেড়েই চলে যাব। তিথি গাল ধরে বসে আছে। চড়টা বেশ জোরেই মেরেছে। গালটা একদম লাল হয়ে গেছে। মুখের এমন অবস্থা, মনে হচ্ছে কান্না করে দিবে। এখন চলেন, যাওয়া যাক। আপনি যান, আমার যখন ইচ্ছা যাব আমি। আর আমার পিছু পিছু আপনি থাকবেন না, বলে দিলাম। আচ্ছা। অনন্ত বসেই থাকে আর তিথি সেখান থেকে রাস্তার আরেক পাশে যায়। একটা গাড়ি ঠেকিয়ে উঠতে যাবে, তখনই তিথি ভাবে, দূর, আমি একটা চর খেয়ে চলে যাচ্ছি কেন? 1000টা মাইলও থাকতে হবে। ও যদি এখন কিছু করে বসে, না, যাওয়া যাবে না। তিথি এটা ভেবে আর গাড়িতে উঠে না। রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে অনন্তকে ফলো করে। অনন্ত বারবার হাত দিয়ে তার চোখের পানি মুছছে। আর এদিকে তিথি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে অনন্তর খেয়াল রাখছে। সন্ধ্যার কিছুক্ষণ পর উঠে আর সেখান থেকে হোটেলে চলে যায়। অনন্ত যেখানে মোবাইলটা ফেলে দিয়েছিল সেখান থেকে মোবাইলটা কুড়িয়ে নিয়ে তিথিও হোটেলে চলে যায়। অনন্ত রুমে এসেই ধপাস করে বিছানায় শুয়ে পড়ে আর পুরনো কথাগুলো ভাবতে থাকে। রাতে সে কোনো খাবার খায়নি, সকালেও সে কোনো খাবার খায়নি। খাবার কম অর্ডার করায় কেয়ারটেকার অনন্তদের বস মানে তিথির কাছে যায়। ম্যাডাম, হ্যাঁ বলো। আপনাদের একজন রাতে আর সকালে কিছুই খাচ্ছে না। উনি বলেছে দুপুরেও যাতে খাবার নিয়ে না যাই। উনি কি বাইরে থেকে খেয়ে আসেন? তিথি বুঝতে পারলো যে অনন্তই তাহলে খাওয়া দাওয়া অফ করে দিয়েছে।
আচ্ছা শোনো, দুপুরে ওর রুমে খাবারে দিয়ে আসবে। উনি যে মানা করেছেন। আমি বলছি দিয়ে আসবে, আর উনি অবশ্যই খাবেন। ওকে ম্যাম। তিথি গেল অনন্তর রুমে। রাতে আর সকালের খাওনি কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। অনন্ত শুয়েছিল। তিথি আসছে তাও উঠছে না। তিথি এটা দেখে একটু অবাকই হয়। তাই বলে খাবে না? না, আচ্ছা কয়দিন না খেয়ে থাকবে? না খেয়ে মরে যাব। লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। তিথির এমন কথা শুনে শোয়া অবস্থায় অনন্ত অবাক হয়। এই, তুই যদি না খেয়ে মরে যাস, দোষ তো হবে আমার। আমার দায়িত্ব তোদের সবাইকে নিয়ে আসছি, তাই না? ভালোভাবে বললাম খেয়ে নিস। হুম। আর হ্যাঁ, বউ চলে গেছে তো কি হয়েছে? বউয়ের অভাব পড়ছে? আমার কথা বলছি না কিন্তু। শোন, ওর থেকে ভালো মেয়ে তোকে বিয়ে করাবো। লাগবে না, আমি আর বিয়ে করব না। চুপ। মিথ্যে ভালোবাসার মধ্যে এতদিন ছিলি, আর আল্লাহ যা করছে ভালো করছেন। হুম। এখন ওঠো, অফিসে যেতে হবে। আচ্ছা যান, আসছি আমি। আচ্ছা তুমি মাথা নিচের দিকে ওভাবে দিয়ে আছো কেন? কি হয়েছে? কই কিছু না তো। দেখি তাকাও এদিকে। না, কিছু হয়নি। তিথি বিছানায় গিয়ে অনন্তর মাথাটা উপরের দিকে তুলল। দেখি তাকাও এদিকে। হায় আল্লাহ, এ কি অবস্থা করছো? কান্না করতে করতে চোখের 12টা বাজাইছো। অনন্ত উঠে দাঁড়ায়। এ কি বলিস? ও তো একদম ভেজা। এগুলো কি চোখে পানি নাকি হিস্সু করছো? কথাটা শুনে অনন্ত মুচকি হাসে। রেডি হয়ে নাও, সময় বেশি নেই। অনন্ত বুঝতে পারে তার মন ভালো করার জন্য তিথি অনেক চেষ্টা করছে। মেয়েটা সত্যিই পাগল। হঠাৎ করে আবার অনন্যার কথা মনে পড়ে যায় অনন্তের। আবার মন খারাপ হয়। সেদিন এভাবেই দিন পার হয়ে যায়। তিথি দরকার ছাড়া অনন্তর সাথে তেমন আর দেখা করে না, তবে খেয়াল রাখে সব সময়। এমনভাবে খেয়াল রাখে অনন্ত বুঝতেই পারে না। পরদিন সকালবেলা মোবাইলের রিংটনে অনন্তর ঘুম ভেঙে যায়। অনন্ত উঠে দেখে তার বালিশের নিচেই একটা নতুন মোবাইল। একটা ফোন বাজছে। অনন্ত হাতে নিয়ে দেখলো তার বাবা ফোন দিয়েছে। অনন্ত তো সেই অবাক, তার সিমটাই মনে হয়। অনন্ত তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো বাবা। হ্যাঁ, তোর নাম্বার গতদিন অফ ছিল কেন? বাবা, ফোন হারায় গেছে। ও আচ্ছা, শোন, কিভাবে যে বলবো তোকে। বাবা জানি আমি, আপনি অনন্যার কথা বলবেন। হুম। ও যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। তোর মা তো তোর জন্য টেনশন করছে অনেক। কই, মার কাছে ফোন দেন তো। এখন ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ডাক দিয়েন না, পরে কথা বলবো। আর হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো চিন্তা কইরেন না। আচ্ছা, সময় মতো খাওয়া দাওয়া করে নিস। আচ্ছা বাবা। বাবার সাথে কথা বলার পর অনন্ত ভাবে নিশ্চয়ই এটা তিথির কাজ। অনন্ত উঠে তিথির রুমে যাবে, তখনই তিথি ভেতরে আসতে আসতে বলল, উঠতে হবে না, আমি জানি আপনি এখন আমার রুমেই যাবেন। এই ফোন কার? আপনার। আমার ফোন এটা না, আর ফোন লাগবেও না। আর আমার সিম পেয়েছেন কোথায়? সেদিন আপনার ওই ফোনটা আমি যেভাবেই হোক সংগ্রহ করি, তারপর দেখি ফোনটা যা তা অবস্থা, আর তাই ভাবলাম আপনাকে একটা গিফট দেই, এজন্য ফোনটা দিলাম। থ্যাঙ্কস। সিমটা আমি রাখলাম, আপনি ফোনটা নিয়ে নেন। আমি একটা ফোন কিনে নেব। বন্ধুরটা গিফট হিসাবে রাখা যায় না? অনন্ত ভাবছে। কি নেওয়া যাবে না? ওকে ওকে, পর মানুষেরটা নিতে হবে না। দেন, আমার ফোন আমাকে দেন। না থাক। তিথি এত খুশি হয় যে মনে হয় এখন লাফ দেবে। ম্যাডাম, আমাদের আজকে কয়টা পর্যন্ত ট্রেনিং? 4টা। তার মানে আজ আসতে ভালোই লেট হবে। হ্যাঁ। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে এনেছি। ওকে তাড়াতাড়ি, কাল কিন্তু লেট করেছো। আজ লেট হবে না। অনন্ত রেডি হয় সবার আগে। বাহিরে এসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই এসেছে, কিন্তু তিথি ম্যাম আসছে না। অনন্ত ফোন করলো, ফোনটাও রিসিভ করছে না। সবাই অনন্তকে পাঠিয়ে দিল, কারণ সবাই জানে তার সাথে তিথির বেশি মিল। অনন্ত তিথির রুমের সামনে গিয়ে দেখে ভেতর থেকে দরজা আটকানো। তিথিকে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার ডাকার পর অনন্ত বুঝতে পারে নিশ্চয়ই কিছু হয়েছে।
অনন্ত কয়েকবার দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দেখে তিথি মেঝেতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। অনন্ত তাড়াতাড়ি পানি নিয়ে তিথির মুখে ছিটিয়ে দেয়। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম উঠেন। এই যে ম্যাডাম। কি হয়েছে? এভাবে পড়ে আছেন কেন? এই মাথা ঘুরে পড়ে গেছিলাম। শরীর খারাপ? জানি না, হঠাৎ করেই এমন হলো। তিথি উঠতে যাবে তখন আবার পড়ে যায়। এবার অনন্ত কোনো রকম ধরে ফেলে। তিথি আবার জ্ঞান হারায়। অনন্ত তিথিকে বিছানায় শুয়ে দেয় আর বাকি সহযোগীদের ফোন করে। সবাই চলে আসে। সবাই আসার পর ডাক্তার আনা হয়। ডাক্তার আসার পর উনি তো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, খুব অল্প সময় ঘুমান, টেনশন অনেক বেশি করেন। ম্যাম, এর এই অবস্থা হলো কিভাবে? সবাই নানান কথা বলাবলি করছে। আচ্ছা, আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিয়েন। আর হ্যাঁ, ওনার বিশ্রাম নিতে হবে কয়েকদিন। ডাক্তার সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। তাহলে আমরা এখন কি করব? আমাদের যেতে তো হবেই। সেখানে গেলাম, প্রেজেন্টেশন তো ম্যাডাম ছাড়া কেউ দিতে পারবে না। হ্যাঁ, আর ম্যাডামের কাছে একজনকে রেখে যেতে হবে। সবাই নানান কথা বলাবলি করছে। হঠাৎ অনন্ত বলল, আচ্ছা, আমি প্রেজেন্টেশন দিব, কেউ একজন এখানে থাকো। না, আমি বলি কি, অনন্ত সাহেব আপনি থাকেন আর আমরা সবাই চলে যাই। ব্যবস্থা একটা হবেই। আপনার সাথে ম্যামের ভালো মিল আছে, আপনিই থাকেন। অনন্তকে জোরাজুরি করে রেখে সবাই অফিসে যায়। তিথি ঘুম থেকে ওঠার আগেই অনন্ত ডাক্তারের লেখা ঔষধগুলো নিয়ে আসে। দুপুরের পর পর তিথি জেগে ওঠে। অনন্ত তখন তিথির পাশেই দাঁড়িয়ে কি যেন ভাবছিল। তিথি উঠেই বলে, সরি, আমি কেন জানি ঘুমাই গেছিলাম, লেট হয়ে গেল, সরি। এখন দুপুর 2টো বাজে। কি, তোমরা কেউ অফিসে যাওনি? সবাই গিয়েছে, আর আমাকে রেখে গেছে আপনার দেখাশোনা করার জন্য। না ঠিক আছে, তুমি গেলেও পারতে, আমার কিছু হয়নি। খাওয়া দাওয়া করেন না, সময় মতো ঘুমান না, আর বলছেন আপনি ঠিক আছেন। সমস্যা কি? এরকম করেন কেন? এমনি কিছু না। তিথি উঠতে যাবে, অনন্ত তাকে থামিয়ে বলল, না, আপনি উঠবেন না। কি লাগবে বলেন, দিচ্ছি। না কিছু লাগবে না। তাহলে উঠছেন কেন? ওয়াশরুমে যাব নাকি রুম জাদু করে এখানে উপস্থিত করবেন? না, যান। হুম, তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, যান আপনি এখন, এখন ভালোই লাগছে আমার। আচ্ছা, এই যে ওষুধগুলো রাখা আছে, সময় মতো খেয়ে নিন, না খেলে আবার শরীর খারাপ করবে। হুম, খাবো। দুপুরের খাবারের অর্ডার করে যাব? না খাবো না। সেটা বললে তো হবে না, খেতে হবে। আমি অর্ডার করে যাচ্ছি। তিথি আর কিছু বলল না। সেদিন রাতে অনন্ত শুয়ে শুয়ে একটা বই পড়ছিল। হঠাৎ তিথি ফোন করে বলল, হ্যালো, ম্যাডাম কান্না করছেন কেন? আমার রুমে একটু আসবে? দাঁড়ান, আসছি আমি। অনন্ত দৌড়ে তিথির রুমে গেল। অনন্ত গিয়ে দেখে তিথি কাঁপছে। অনন্ত কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম কি হয়েছে? আমি জ্বর সহ্য করতে পারছি না। অনন্ত মাথায় হাত দিয়ে দেখল সত্যিই অনেক জ্বর। অনন্ত দেরি না করে জলপট্টি করে দিল আর জ্বরের ওষুধ খাইয়ে দিল। ম্যাডাম, রাত তো 1টা বাজে, এবার আমি যাই? না, এখানেই থাকো। তিথি কথাটা চোখ বন্ধ করেই বলল। জ্বর তখনও কমেনি। অনন্ত বুঝতে পারছে জ্বরের কারণে আবোল তাবোল বলছে। ম্যাডাম যেতে হবে এখন। বললাম তো এখানে থাকো, কথা কানে চাই না তোমার। আমি তো। শোনো, তুমি অনন্তকে ধরে মাইর দিবা, ছেলেটা আমার কথা একদম শোনে না। কি? হ্যাঁ, আর কথা বলো না, এসে আমার পাশে ঘুমাও, আমার মাথাটা টিপে দাও, আমার ভালো লাগছে না। এটা বলতে বলতে তিথি ঘুমিয়ে গেল। অনন্ত কিছুক্ষণ ভেবে তিথির পাশে গিয়ে বসল আর তার মাথায় হাত বুলিয়ে দিল। তিথির মাথায় হাত দেওয়ার সাথে সাথে অনন্তর চোখে পানি। আবার তার অনন্যার কথা মনে পড়ছে। কিছুক্ষণ মাথাটা টিপে দিল অনন্ত। অনন্তর ঘুম পাচ্ছে, কিন্তু তিথির পাশে শোয়ার সাহস পাচ্ছে না। বসে থেকেই ঝিমুচ্ছে।
আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিথি ঘুমের মধ্যেই বলল, অনেক হয়েছে, এবার ঘুমাও তো। অনন্ত তাই করল। সে তিথির পাশেই কিন্তু কাঁথার বাহিরে শুয়ে পড়ল। তিথির তো জ্বর, তাই সে কাঁথা মুড়ে শুয়ে আছে। অনন্ত শোয়ার পর তিথি অনন্তর দিকে এগিয়ে যায় আর অনন্তর উপর কাঁথা দিয়ে অনন্তকে জড়িয়ে ধরে। তিথির শরীর তো জ্বরের কারণে অনেক গরম, তার মধ্যে আবার কাঁথা উপরে দেওয়া। অনন্ত ঘামতে শুরু করলো। অনন্ত একটুও নড়াচড়া করতে পারছে না। তিথি অনন্তর উপর দিয়ে পা তুলে দেয় আর আরো জোরে জাপটে ধরে আর আবল তাবল কথা বলে। অনন্ত ভাবছে, না, শোয়াটা ঠিক হলো না। দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে ভালো হতো। ভাবতে ভাবতে অনন্তও ঘুমিয়ে যায়। সকাল যখন হয় তখন তিথিই আগে ঘুম থেকে জেগে ওঠে। উঠে দেখে সে অনন্তকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তার এক পা অনন্তের উপর, আর অনন্ত অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে। তিথি আস্তে আস্তে উঠল, উঠে অনন্তর মুখের দিকে তাকালো। আর তিথি অনন্তকে দেখে অনন্তর গালে একটা কিস করতে চাইল। গালের খুব কাছে গিয়েও তিথি কি যেন ভেবে মুখ ফিরিয়ে আনে। তিথি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে। তখনও অনন্ত শুয়ে আছে, তার ঘুমই ভাঙছে না। তিথি ভাবল গতরাতে মনে হয় অনেক জেগেছে। এটা ভেবে তিথি ডাকলো না। অফিসের টাইম হয়ে গেল, সবাই রেডি হয়ে বাহিরে আসছে। তিথিও আসলো। চলো সবাই, ওর আসতে একটু লেট হবে, ঘুমাচ্ছে ও। এই চুপ, আমি ওকে ছুটি দিয়েছি। ঘুমের জন্য কারো কেন সমস্যা? সবাই মাথা নাড়িয়ে না বলল। চলো। সবাই অফিসে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর অনন্ত উঠে দেখে পাশে তিথি নেই। মোবাইলের দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। অনন্ত তো ভাবছে তার অফিসে যেতে হবে, সবাই রেখে গেল নাকি। এটা ভেবে বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে যাবে, তখনই চোখ যায় একটা টেবিলের উপরে। সেখানে একটা শক্ত কাগজে বড় বড় করে লেখা, স্যার গুড মর্নিং। টেবিলের উপরে প্লেটটাতে আপনার খাবার রাখা আছে, আপনি খেয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসুন। আর হ্যাঁ, তুমি আমার পাশে শুয়েছিলে কেন? তুমি আসো আজ অফিসে, তোমার খবর আছে। অনন্ত শেষের লেখাটা পড়ে ভয় পেয়ে যায়। ম্যাডাম রাগ করেনি তো? নানান কথা ভাবতে ভাবতে অনন্ত মনের মধ্যে ভয় নিয়ে অফিসে যায়। অফিসে গিয়ে দেখা হয় তিথির সাথে। অনন্ত তিথির দিকে একবার তাকায়। অনন্ত দেখে সে রাগ রাগ ভাব নিয়ে তাকিয়ে আছে। অনন্ত তো মনে মনে ভাবছে আজ সে শেষ। সারাদিন কোনো কথা হলো না তাদের, শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে। বিকেলের দিকে অফিস শেষ হয়। সবাই হোটেলে যাবে তাই গাড়ির জন্য অপেক্ষা করছিল। গাড়ি আসার পর তিথি বলে, তোমরা সবাই যাও, আমি আর অনন্ত আছি, আমার একটু কাজ আছে। সবাই চলে গেল। তারপর তিথি বলল, একটা রিক্সা নিয়ে আসো। অনন্ত কোনো কথা না বলে রিক্সা নিয়ে আসলো। তিথি রিক্সায় উঠল। অনন্ত দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আপনি যান, আমি হোটেলে যাই। উঠতে বলছি, ওঠেন, দরকারি কাজ আছে, ওঠেন। অনন্ত উঠে বসলো। কিছুক্ষণ পর রিক্সাওয়ালা বলল, কই যাবেন আপনারা? আপনি চালাতে থাকেন, যত দূর যেতে পারেন যান। কি আপনি এটা বললেন আপনার কাজ আছে? তো এটা কি কাজ না? কিন্তু কথা না বলে চুপচাপ বসে থাকো। কি আর করবে অনন্ত, চুপচাপ বসে আছে আর প্রকৃতি তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ তিথি তার একটা হাত অনন্তের হাতের তালুর মধ্যে দিয়ে আঙুলগুলোকে চেপে ধরল। ম্যাডাম, খুব ভালো অনুভব করছি, তুমি চুপ করে বসে থাকো। অনন্ত চিপায় পড়ে চুপচাপ বসে আছে। রাতের কথা তিথি আর বলল না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারা আবার হোটেলের দিকে গেল। রুমে যাওয়ার আগে অনন্ত তিথিকে বলল, শোনেন, বলো। আপনার সাথে কথা আছে। আমি ফ্রেশ হয়ে আপনার রুমে কি যেতে পারবো? তিথি অনন্তর কাছাকাছি এসে বলল, সবসময় যেতে পারবে, আর কি বলবে? সেটা তখন বললেই বুঝতে পারবেন। অনন্ত ফ্রেশ হয়ে তিথির রুমে যায়। তিথি হালকা একটু সাজুগুজু করেছে। অনন্ত ভেতরে যাওয়ার পর তিথি অনন্তকে বিছানায় বসতে বলে। তারপর তিথি কথা শুরু করে। তো কি যেন বলবে? আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? কথাটা শুনে
তিথি ভেবাচাকা খেয়ে যায়। হ্যাঁ, কেন? আপনাকে কেউ কি ভালোবাসে? না, আমার জানা মতে নেই। কেন এসব প্রশ্ন করছো? এমনি। আচ্ছা শোনেন, আগেও বলছি এখনো বলছি, আপনি আমার সাথে যেসব আচরণ করেন এটা ঠিক না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। জানি। তো এসব কেন করেন? আমি যে ভালোবাসি। জানি। এই জন্যই আপনার শরীর খারাপ হয়েছে। মানে? মানে আপনি রাতে ঘুমান না, খান না, অনেক কান্না করেন। এই জন্যই তো আপনার শরীর খারাপ হয়েছে। কে বলছে? ডক্টর বলছে। এখন শোনো, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি, এর থেকে বেশি কিছু হতে পারবো না। কি? হুম। আমি আপনাকে ভালোবাসি আর আপনি বলছেন ফ্রেন্ড হতে পারবো না? ওকে, ভালো থাকেন। গুড নাইট। অনন্ত চলে আসছিল, হঠাৎ তিথি ডাকলো। এই শোনেন। জি বলেন। কাছে আসেন। আসলাম, বলেন। আগে ভালো করে দেখে নেই আপনাকে। কেন? চুপ থাকেন, দেখে নেই। তিথি দেখছে আর ভাবছে, ধুর, আগে ফ্রেন্ডটা হয়ে নেই, তারপর চুপ বুঝে কোপ মারা যাবে। কি হলো, কিছু বলেন। ও হ্যাঁ, রাজি আমি, তবে সত্য আছে। কি? আপনার সব পার্সোনাল ব্যাপারে নাক গলাতে দিবেন। মানে? মানে আমি আপনার যে কোনো ব্যাপারে খবরদারি করতে পারবো। ওকে। তুই করে বলতো। আরে না, আপনি আমার ম্যাডাম। কুত্তা এইমাত্র না বললি বেস্ট ফ্রেন্ড? না, আমি তুই করে বলতে পারবো না। কেন? কেমন যেন শোনায়, আপনি আমার বড়। তো কি হয়েছে, বয়সও তো বড় না। তাও বউ। লোডশেডিং। তিথি লাফ দিয়ে সোজা অনন্তর কোলে উঠে যায়। এই যে এইভাবে। চুপ কুত্তা, অন্ধকারে আমার ভয় লাগে। অনন্ত তো এদিকে পাথর হয়ে গেছে, আর তিথি সুযোগ পেয়ে অনন্তর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। বিদ্যুৎ তো আসছে না। না আসা পর্যন্ত আমি ছাড়তে পারবো না, চোখ খুলতে পারবো না। আচ্ছা, মোবাইলের লাইট অন করি। না না, ওই লাইট দিলে কাজ হবে না, তুমি চুপ থাকো তো। অনন্ত চুপ। তিথি মনে মনে ভাবছে, আজকে কোথায় যাবে? ভাগে পেয়েছি, আল্লাহ আজ যেন বিদ্যুৎ না আসে, ওর বুকে যেন সারা রাত থাকতে পারি। তিথি মনে মনে কথাগুলো বলছে। এদিকে অনন্ত তো ঘেমে শেষ। তিথিকে বারবার বলছে ছাড়তে, কিন্তু ছাড়ছেই না। 1 ঘন্টা পর বিদ্যুৎ আসলো। এতক্ষণ তিথি জড়িয়ে ধরেই ছিল। এই যে ছাড়েন এখন। তিথি ঘুমিয়ে গেছে। এই হ্যালো। হুম। ছাড়েন, বিদ্যুৎ আসছে। কে বিদ্যুৎ? ওকে চলে যেতে বলো, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিথির এই অবস্থা দেখে অনন্ত তিথিকে বিছানায় শুয়ে দিল। অনন্ত চলে যাবে, হঠাৎ অনন্তর হাত ধরে ফেলল তিথি। কই যাও? আমার রুমে। পরে যাও, আমার মাথাটা একটু টিপে দাও তো, মাথা ব্যথা করছে। না, আমি কিভাবে? তুমি না আমার ফ্রেন্ড, দিবা না? আচ্ছা, দিচ্ছি। অনন্ত মাথায় হাত বোলাতে বোলাতে নিজেই ঘুমিয়ে গেল। এভাবেই 1 মাস চলল। এখন অনন্ত আর তিথি একদম ফ্রি হয়ে গেছে। এখন দুজন দুজনকে তুই করেই বলে। অনন্তর বাসার সবাই জানে, আর তিথি অনন্তর বাসার মানুষদের সাথে একদম ফ্রি হয়ে গেছে। তো একদিন সকালে অনন্তর বাসায় তিথি হাজির। সেদিন ছিল অফ ডে। অনন্ত আনমনে ঘুমাচ্ছে। তিথি এসে অনন্তর আম্মুকে বলে, খালামণি ও কই? তিথি অনন্তর মাকে খালামণিই বলে। ও তো ঘুমাচ্ছে। কি, ও এখনো ঘুমাচ্ছে? দাঁড়াও, ওর ঘুমের 12টা বাজাচ্ছি। তিথি অনন্তর রুমে যায়। গিয়ে দেখে স্যার উপর হয়ে শুয়ে আছে। অনন্তকে দেখে তার মাথায় একটা কুবুদ্ধি চলে আসলো। অনন্তর পরনে লুঙ্গি, তার উপর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তিথি লুঙ্গিটাকে এক টান দিয়ে বাহিরে বের করে আনে। অনন্ত লাফ দিয়ে ওঠে। ওই ওই, কে রে? ওরে উঠো উঠো, আমি আসছি তোর চম। ধুর, এইভাবে কেউ? অনন্ত খেয়াল করলো তার কাছে লুঙ্গি নেই। অনন্ত কাঁথার নিচে লুঙ্গি খুঁজছিল। তখন তিথি বলল, বাবু, তোমার লুঙ্গি আমার কাছে। অনন্ত তাকিয়ে দেখে সত্যি। হায় আল্লাহ, সব তো শেষ।
কিচ্ছু শেষ হয়নি, তুই আগে উঠে পড়। আমার লুঙ্গিতে? না না, আগে দেওয়া যাবে না। কেন? আগে বল আমার কথা শুনবি, তাহলে দিব। হ্যাঁ বল। এখনই ঘুরতে যাব। না, আমার কাজ আছে। তাহলে থাক, ওই রকম লুঙ্গি পাবি না। আচ্ছা, যাব। সত্যি তো? দে এবার। না, ভাবলাম এর একটু শাস্তি দিব তোকে, কিন্তু হাতে সময় নেই, তাই বেঁচে গেলি। শোন, এইগুলা ঠিক না। আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছিস। আমি কিছুই করিনি, তোর লুঙ্গি খোলাই ছিল, আর সেটা কথার বাইরে ছিল। না। তর্ক না করে রেডি হয়ে নে, আমি এখানে শুইলাম, যা তাড়াতাড়ি। অনন্ত রাগ দেখিয়ে রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর অনন্ত ফ্রেশ হয়ে বাহিরে বেরিয়ে দেখে তিথি তার একটা শার্ট আর প্যান্ট পরে আছে। আরে, এগুলো কি করছিস তুই? এইদিকে আয়, কেমন লাগছে বলতো? ছেলে ছেলে লাগছে। তারপর কেমন লাগছে? তুই তো এমনিতেই অনেক কিউট, এখন আরো বেশি কিউট লাগছে। আচ্ছা শোন, এই হাতটা ভাঁজ করে দে। কেমন করে যেন ভাঁজ করিস? অনন্ত শার্টের হাতা ভাঁজ করে দিল। থ্যাংক ইউ লক্ষ্মী বর। অনন্ত রাগ করে বলল, তোকে বলছি না, বর বলবি না? সরি, মনে ছিল না। দেখ, আবার বলে মনটা চাচ্ছে এখন কয়েকটা লাথি মারি। না, এখন মারা যাবে না, একবার বাগে আনি, তারপর দেখাবো মজা। কিরে, কি বিড়বিড় করিস? না, কিছু না। তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিলেই আমি বেঁচে যাই। কি বললি? যাই বলছি তোর ভালোর জন্য বলছি। তিথি কথাটা শুনে অনন্তর গালটা হাত দিয়ে ধরে ঠোঁটটা কামড়ে ধরে। তিথি চোখের ইশারায় অনন্তকে চিল্লাতে না করে। তিথি হাত দিয়ে ইশারা দিয়ে অনন্তকে বসতে বলে। অনন্ত আর তিথি বিছানায় একসাথে বসে। অনন্ত একটু নড়লেই ঠোঁটে জোরে টান লাগছে, তাই অনন্ত নড়াচড়া কমিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে তিথি অনন্তকে ছেড়ে দিল। অনন্ত জোরে দম নিয়ে তার ঠোঁটে হাত দিল। এই, তুই এটা কি করলি? তাহলে আমার বিয়ের কথা বলিস কেন? কেন, তোর বিয়ে দেওয়া লাগবে না? ওই চিন্তা তোকে করতে হবে না। এখন এই অবস্থায় বাইরে যাব কিভাবে? কেন, কি হয়েছে? ঠোঁট কেটে গেছে। বুঝতে হবে, তোর শার্ট প্যান্ট পরছি, কেমন যেন শরীরে শক্তি বেড়ে গেছে। আচ্ছা, ছেলেদের শার্ট প্যান্টে কি আলাদা পাওয়ার আছে? না, তোর বকবক থামবি? ওকে। এখন শোন, আমি এখন কাজে অফিসে যাব। কি, আমাকে বিয়ে করবি? আরে, আমি কি তাই বলছি? তাহলে? কাজ আছে। তুই কাউকে বিয়ে করবি? না, তুই পাগল হয়েছিস? আমি বিয়ে করতে যাব কেন? তাহলে কাজে অফিসে যাবি কেন? এমনি কাজ আছে। আচ্ছা শোন, তুই এতক্ষণ এখানেই থাক, আমি যাব আর আসবো, তারপর ঘুরতে যাব। না না না, সেটা হবে না। আমি তোর সাথে এখনই কাজে অফিসে যাব, আর সেখানে থেকে ঘুরতে যাব। না, আমার কথা। আমাকে বুঝতে আসবি না, আমি বলছি যাব মানে যাব। ওকে ওকে, চল। ছুটির দিনের সব সময়গুলো আমার, অন্য কোনো কাজে ব্যয় করতে পারবি না। ঠেকা? ঠেকা নাকি? তোরে পরে বুঝামো, এখন চল। এভাবেই চলছিল দুজন। যত রকমের পাগলামি আছে তিথি করে, আর অনন্ত সেগুলো সহ্য করে। সহ্য করে বলতে ভালো লাগা শুরু হয়ে গেছে। হঠাৎ একদিন অনন্ত জানতে পারে যে আগামীকাল তিথির বার্থডে। এটা জানার পর অনন্ত ভাবতে শুরু করে কিভাবে উইশ করবে। মেয়েটা এতদিন আমার জন্য অনেক কিছুই করেছে, ওকে একটা সারপ্রাইজ দিব। অনন্ত মনে মনে সব প্ল্যান করলো। সেদিন রাতে 10টার দিকে তিথি অনন্তকে ফোন করে। হ্যালো। হ্যাঁ বল। কি করিস? এই তো অফিসের একটু কাজ করছি। খাওয়া হয়েছে? হ্যাঁ, তোর হয়েছে? ঘুমাবি কখন? একটু পর। ওকে, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তুই কি করবি? আমিও ঘুমাবো। ওকে ওকে। এই শোন শোন। হ্যাঁ বল। না, কিছু না। বল।
না, এমনি কিছু না। গুড নাইট। ওকে, গুড নাইট। তিথি ফোনটা কেটে দিল। এদিকে অনন্ত তো অফিসের কাজ করছে না। অনন্ত তিথির জন্য কিছু গিফট, একটা কেক আর কিছু জিনিস কিনেছে। সেগুলো গুছিয়ে ব্যাগে তুলছিল। তখন তিথি ফোন করেছে। 11টার দিকে অনন্ত তার বাসা থেকে তিথির বাসায় যায়। বাসাটা আগে থেকেই চিনত, আর তিথি কোন রুমে থাকে তাও জানে। অনন্ত গেট দিয়ে প্রবেশ না করে দেয়াল টপকে ভেতরে যায়। তারপর একটা মই নিয়ে তিথির রুমের বারান্দায় যায়। মই আগে থেকেই ছিল। অনন্ত খুব ধীর পায়ে তিথির রুমে প্রবেশ করে, যাতে ওর ঘুম না ভাঙে। অনন্ত দেখে তিথি ঘুমাচ্ছে। রুমের ভেতরে মৃদু আলো। সেই আলোতে তিথিকে একটা পরীর মতো লাগছে। অনন্ত তার ব্যাগ থেকে কেকটা বের করে টেবিলের উপর রাখলো। তখন 11:30 বাজে। অনন্ত একবার ঘড়িটা নিয়ে ঝটপট রুম সাজানো শুরু করলো। অনেকগুলো বেলুন দিয়ে পুরো ঘরে লাগিয়ে দিল। খুব ভালোই সাজানো হয়েছে। নিজের কাজটা একবার ভালোভাবে দেখে নেয়। ভালোই সাজানো হয়েছে। এবার তিথিকে ডাকি। সময়ও বেশি নেই, আর 1 মিনিট। অনন্ত তিথির কাছে যায়। তিথির মাথায় হাত দিয়ে একটা ডাক দেয়। তিথি। একটাকেই তিথি চোখ খুলল, শুধু নড়ল না। তিথি ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তখনই অনন্ত তার মুখ চেপে ধরল। ওই কুত্তা, আমি অনন্ত। তিথি কথা বলতে পারছে না। থাম, চিল্লাস না। তিথি শান্ত হয়। তুই এখানে? এইস বিডি টু ইউ। কি? ওঠ, তারপর বলছে। তিথি উঠল আর অনন্ত রুমের লাইটটা অন করলো। তিথি দেখে তো অবাক। এগুলো তুই কি করছিস? অনন্ত দৌড়ে তিথির কাছে আসে আর কানে কানে বলে, হ্যাপি বার্থডে। তিথি কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কিছুই বুঝতে পারে না। হঠাৎ কি ভেবে অনন্তকে জড়িয়ে ধরে। এই কি হলো? থ্যাঙ্কস, আমার মনে ছিল না। সত্যি মনে ছিল না? না। ওহ ছাড়, এখন আয়, কেক কাটবি। কেক আনছিস? আর এত আস্তে উইশ করলি কেন? কেউ যদি উঠে যায় তাই। আচ্ছা, তুই কিভাবে আসলি? অনন্ত কিভাবে আসছে সেটা বলল। হায় আল্লাহ, তোকে এত কষ্ট করতে কে বলেছে? না, কেউ না। আর কথা বলিস না তো, আয় কেক কাটবি। তিথি মনে মনে খুব খুশি। দাঁড়া, লাইটটা অফ করে আসি। মৃদু আলোই ভালো, বেশিক্ষণ লাইট থাকলে কেউ আবার চলে আসতে পারে। অনন্ত গিয়ে লাইট অফ করলো। দুজনে মিলে কেক কাটলো, একে অপরকে খাইয়ে দিল। তারপর অনন্ত বলল, এই যে দেখ, তোর জন্য একটা ঘড়ি এনেছি আর অনেক চকলেট। ফ্রিজটা খুলে দেখে আয়, অনেক আইসক্রিমও এনেছি। আর কি কিনবো বুঝতে পারিনি। তোকে এসব আনতে কে বলেছে? ধর, কি যে বলিস, এগুলো আনবো না তো কি আনবো? অনন্ত ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে বসেছিল, আর তিথি খাটের উপর পা ঝুলিয়ে বসেছিল। তোর জন্য একটা গিফট আছে। কি? প্রমিস কর নিবি। আগে দে। আগে প্রমিস কর নিবি। আরে গিফট দিবি, সেটা নিব না, এটা কোনো কথা? আগে প্রমিস কর তুই। প্রমিস, নিব। তিথি একটা মুচকি হাসে, টেবিল থেকে কেকের ক্রিম হাতে নিল আর অনন্ত ঠোঁটে লাগিয়ে দিল। কি করলি এটা? তিথি কিছু বলল না। তিথি অনন্তর গাল খুব শক্ত করে ধরল আর তিথির ঠোঁট অনন্তর ঠোঁটে লাগিয়ে দিল। অনন্তর চোখ বড় বড় হয়ে গেছে। অনন্ত তিথিকে ছাড়িয়ে বলে, এটা কেন করছিস? তুই কিন্তু বলছিস গিফট নিবি, না করবি না। হ্যাঁ, তাই বলে এই। আর কথা বলতে পারে না অনন্ত। কিছু সময় পর তিথি ছেড়ে দেয় অনন্তকে। তিথি বলে, আমাকে একটা গিফট দিবি? কি? আগে বল দিবি। না, তুই যা চাইবি সেটা নাও দিতে পারে। ওকে থাক, দিতে হবে না। ঘুমা এখন, আমি যাই। কই যাস? বাসায় যেতে হবে না, আবার কাল অফিস আছে। আচ্ছা শোন আগে। আবার কি?
গিফটটা হলো তুই আর তোর ভালোবাসা সারা জীবনের জন্য আমার হবে। পারবো না, সম্ভব না। গুড নাইট। অনন্ত বারান্দায় চলে গেল পেছন দিক দিয়ে নামার জন্য, আর তিথি ফ্লোরে বসা অবস্থায় কান্না শুরু করলো। আমি মনে হয় কখনো তোমাকে পাবো না, এমন কপাল আমার হয়নি। আমি মনে হয় শেষ মুহূর্তে এসে হেরে গেলাম। তিথি ধীরে ধীরে কথাগুলো বলে কান্না শুরু করেছে। হঠাৎ সারা জীবনের জন্য হব, তবে শর্ত আছে। অনন্ত হঠাৎ করে ফিরে এসে বলল। তিথি চমকে গেল আর বলল, কি সত্য বল। অনন্যার মতো ওভাবে ফেলে চলে যাবি না কখনো। কথাটা শোনার পর তিথি উঠে অনন্তকে জড়িয়ে ধরে আর বলে, আমি ছেড়ে যাব কেন? হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমার ভালো লাগার মানুষ রেখে আমি কোথায় যাব? ঠিক আছে, তবু আমার ভয় হয়। না, কোনো ভয় নেই। আমি সবসময় তোমাকে নিয়েই ব্যস্ত থাকবো। ছাড়, এখন অনেক রাত হলো, বাসায় যেতে হবে। না, একটু পর যা। কেন? এতদিন আড়াল থেকে প্রাণ ভরে দেখছি, আজকে একটু সামনে থেকে নির্ভয়ে তোকে দেখি। এত ভালোবাসিস কেন? জানি না, চুপ, আগে দেখে নেই। তিথি অনন্তর দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছেই না। এই, হুম। এখন যাই? ভোরের দিকে যাবে, অনেক রাত হয়ে গেছে। না, যেতে হবে। ভোরে কেউ দেখলে আবার কি না কি বলবে। কেউ কিচ্ছু বলবে না। আঙ্কেল আন্টি যদি জানতে পারে? ওনারা জানে যে আমি তোকে ভালোবাসি। কি তুই বলছিস? সেই জন্য তুই বাসায় আসলে তোকে আদর যত্ন একটু বেশিই করে। আঙ্কেল সব জেনেও মেনে নিল? আরে গাধা, সব বুঝিয়ে বলছি, না মেনে নেওয়ার কি আছে? তোর আম্মুও জানে আমি তোকে ভালোবাসি। তুই আম্মুকেও বলছিস? হ্যাঁ, আমি কাঁচা কাজ করি না, শুধু তোকে পটানোর অপেক্ষায় ছিলাম। যাক, শেষ পর্যন্ত পটে গেছিস। পটেছি। আমার অনেক পরিশ্রম হয়েছে, সুদে আসলে সব তুলে নেব। তাই? আচ্ছা, এখন ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? আমার বিছানায়। না। ভয় কিসের? না, আমি নিচে ঘুমাই, তুই উপরে। জি না, একসাথেই ঘুমাবো। না। আরেকবার না বললে আমি কিন্তু চিল্লাবো। ওকে ওকে। দুজন বিছানায় গিয়ে দুপাশে শুয়ে পড়ল। তিথি দুষ্টামি করে অনন্তর পায়ে একটা লাথি দিল। এই, ঘুমে ডিস্টার্ব করবে না। কি করছি আমি? লাথি করবে না। ওকে। ঘুমা। কিছুক্ষণ পর তিথি চুপ থাকে। অনন্ত উপর হয়ে শুয়েছিল। তিথি অনন্তর পিঠের উপর গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। অনন্ত একটু ঘুমের ভান ধরল, কিছু বলল না। তিথি মনে মনে ভাবছে অনন্ত মনে হয় ঘুমিয়ে গেছে, তাই অনন্তর পিঠের উপর আবার চিত হয়ে শুয়ে পড়ল আর অনন্তর গালে একটা কিস করলো। কি ম্যাডাম, ঘুমাতে দিবেন না? আচ্ছা, এভাবে যদি ঘুমাই তোমার কি সমস্যা হবে? এভাবে ঘুমাবে? আচ্ছা, তোমার যেটা ইচ্ছা, ঘুমাও এভাবে। তিথি অনন্ত দুজনেই ঘুমিয়ে গেল। সকালবেলা তিথি উঠে দেখে অনন্ত বিছানায় নেই, তার মানে চলে গেছে। তিথি শুয়ে রাতের দৃশ্যগুলো মনে করলো আর মুচকি হাসলো। দেখতে দেখতে একটা মাস চলে গেল। অনন্ত আর তিথির মধ্যে এখন কয়েকটা সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, ঝগড়ার সময় চির প্রতিদ্বন্দ্বী, অফিসের বস। কিন্তু এখন বর বউ হওয়া বাকি আছে। তো একদিন অফিস শেষে দুজন একসাথে বাসায় ফিরছিল। জানি আজ রাতে 2টা আর্জেন্টিনার খেলা আছে। কিউট মেসি আজকে 2-3টা গোল অনায়াসে দিবে। ও তো বুড়ো ভাম একটা, ও দিবে গোল? সকাল 6টায় ব্রাজিলের খেলা আছে, দেখি নেইমার গোল দিবে। তুই ওকে বুড়ো বললি কেন? বুড়োকে তো বুড়োই বলবো। তুই যেন কাকে সাপোর্ট করিস? ওই যে চামান নাকি নেইমার? ও হ্যাঁ, নেইমার। ও তো একটা শুটকি মাছ, ও তো বলে রিসিভ করতে পারে না। ওদের কথা বাদ দে, তুই কেমন পারিস সেটা বল। তোর থেকে ভালো পারি এটা শিওর। আমি তোর থেকে ভালো পারি? তুই তো ফুটবলই চিনিস না, তুই খেলবি ফুটবল? ঝগড়ার এক পর্যায়ে
বিয়েটা হোক, তোরে আমি বুঝামো চান তো ফুটবল খেলা কাকে বলে। আরে যা যা, তুই কি করতে পারবি সেটা আমার জানা আছে। তিথি অনন্তর কলার ধরলো আর বলল, কাজ আর হয়রানি কাকে বলে তুই দেখবি। তোর মাথায় সমস্যা হইছে, বাসায় গিয়ে পানি ঢাল যা। অনন্ত এটা বলে তার বাসার সামনে নেমে গেল। তিথি রেগে মেগেই তার বাসায় গেল। রাগের কারণে তিথি অনন্তকে আর ফোন দেয় না, অনন্তও দেয় না। পরদিন সকালবেলা অনন্ত অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এখন বের হবে। তখনই একজন চলে আসলো। আপনি আপনি এখানে কেন? সরি, আমাকে মাফ করে দাও। অনন্যা ফিরে এসেছে, এসেই অনন্তর পায়ে ধরলো। আরে ওঠেন ওঠেন, আপনি দোষ করেননি তো, আপনি মাফ চাইছেন কেন? আমার ভুল হয়ে গেছে। আরে আপনি কে? আর আপনাকে চিনি না তো, আপনি এসে এরকম মাফ চাইছেন কেন আমার কাছে? আপনি তো দোষই করেননি। অনন্তর বাসায় অনন্যা এসেছে, সবাই অবাক হয়ে দেখছে। কতজন ফিস ফিস করে কথা বলছে। কথা বলতে বলতে তিথি আসে অনন্তর রাগ ভাঙানোর জন্য। এসে দেখে অনন্যা চলে এসেছে। অনন্যাকে দেখে তিথি একটু ভয়ই পায়। আপনি চলে যান। তোমার সাথে আমার এখনো বৈবাহিক সম্পর্ক আছে। কিচ্ছু নেই, আপনি যান। আইনের কাছে তুমি হেরে যাবে, আমার আর তোমার ডিভোর্স হয়নি। তাই? হ্যাঁ। ওই তো তিথি এসে গেছে, ওই এদিকে আয়। তিথিকে দেখে অনন্য অবাক হয়। তিথি তুই? তিথি কোনো কথা বলে না, নিচের দিকে তাকিয়ে আছে। তিথির আর আমার বিয়ে, আর বিয়েটা আজকেই হবে। আমি হতে দেব না। তুই যা তো, সেদিন যে কাজে অফিসে গিয়ে কাগজটা আনলাম সেটা নিয়ে আয়। অনন্ত তিথিকে বলল। তিথি গেল কাগজ আনতে। কিসের কাগজ? দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর তিথি কাগজটা এনে অনন্তর হাতে দেয়। এই যে, এটা ডিভোর্স পেপার, আমি এখনই সাইন করে দিচ্ছি। অনন্ত একটা কলম নিয়ে সাইন করে দিল, আর কাগজটা অনন্যার মুখে ছুঁড়ে মারল। তারপর সেখান থেকে অনন্ত তার রুমে চলে গেল। বাসার সবাই যার যার কাজে গেল। অনন্যাও সাইন করে কাগজটা খাবার টেবিলের উপর রেখে গেল। তার চোখের পানি, কিন্তু আজ সেটার কোনো মূল্য নেই। এদিকে অনন্তর রুমে তিথি একপাশে দাঁড়িয়ে আছে, আর অনন্ত বিছানায় বসে আছে। অনন্ত রাগ দেখে তিথি ভয়ে চুপসে গেছে। অনন্ত তিথির দিকে তাকায়। এদিকে আয়। তিথি এসে অনন্তর পাশে বসলো। সকাল সকাল এখানে কেন? রাগ ভাঙাতে আসছিলাম। আমি রাগ করিনি। হুম। আজ বিয়ে করব, তুই রাজি? হ্যাঁ রাজি। আর আন্টি আঙ্কেল? ফোন করলেই চলে আসবে। তোর গলার আওয়াজ এত কম কেন আজকে? ভয় পেয়েছি। কাকে? তোমাকে। কি? আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তো উল্টো তোমাকে ভয় পাই। না, তোমার আমার অনেক রাগ। আরে তোমার উপর তো রাগ নেই। কখনো তো রেগে আমাকে মারবে না? তিথি বাচ্চাদের মতো কান্না করে বলল। আরে না পাগলি। অনন্ত এক হাত দিয়ে তিথিকে কাছে টেনে নিল। অনন্তর বুকে তিথি মাথা রেখে বলল, আজকেই বিয়ে করবা? আজকেই করব। আমার না ভয় করছে। কেন? যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও? কই যাব? ও যদি তোমাকে নিয়ে যায়? কে নিয়ে যাবে? অনন্যা। ধুর পাগলি, ওকে তো বিদায় দিলাম। আর হ্যাঁ, টেনশন করো না তো, বাবা আর মাকে ফোন করে আসতে বলো। আর হ্যাঁ, চলো শপিং করতে যাই, ওনারা আসার আগেই শপিং করে বাসায় ফিরবো। না, শপিং করতে হবে না। কেন? বিয়ের শপিং আগেই করে রেখেছি। বাবা, ভালোই করছো, আমারটা তো করতে হবে। তোমারও করা লাগবে না, আমি তোমারটাও করেছি। এর আমার দেওয়া জিনিস পরেই বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর দুজন চুপচাপ বসে আছে। অনন্তর মন খারাপ, কি যেন ভাবছে। তিথি সেটা বুঝতে পারলো। এই, তোমার মন খারাপ? কই না তো। তোমার মন খারাপ থাকলে কিন্তু আমি কান্না করব। ওরে পাগলি, আমার মন খারাপ না, এমনি চুপ ছিলাম। অনন্ত তিথিকে একটু জড়িয়ে ধরে
আর তিথি সেই সুযোগ পেয়ে অনন্তকে জোরে জড়িয়ে ধরে। তিথি অনন্তকে বোঝায় তাকে পাওয়ার জন্য সে কতটা আগ্রহী আর কতটা ভালোবাসে সে। সেদিন বিকেলে তিথির বাবা মা আসে, সাথে অনন্যা আর তার বাবা মাও আসে। অনন্যা কি জন্য আসে সেটা অনন্ত বুঝতে পারছে না। সন্ধ্যার পর পর বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হওয়ার পর অনন্যা বলল, আমার কিছু কথা আছে, সবাই কিছু না মনে করলে আমি কিছু বলতে পারি? সবাই সম্মতি দিল। আমি যা করছি তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি না বুঝেই। চুপ, বের হয় এখান থেকে। অনন্যার চোখ পেয়ে পানি পড়ছে। আমি আগেই বলেছিলাম এই সময় ওকে নিয়ে আসবো না, শুধু তোমার কথা মতো নিয়ে আসলাম। অনন্যার বাবা অনন্যার মাকে বলল, আচ্ছা সরি, আমি আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে। ভালো থাকবেন সবাই। আমি আমার পৃথিবীটা আলাদা করে চলে যাচ্ছি। অনন্যা বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো। একসময় অন্ধকারে মিলিয়ে গেল। অনন্যার মা অনন্যাকে আটকানোর জন্য যাবে, তখনই অনন্যার বাবা মানা করে বলে, ওকে আটকালে তোমার ভালো হবে না। কথাটা শুনে অনন্যার মা দাঁড়িয়ে যায়। আমার মেয়ে না থাকার থেকে না থাকাই ভালো। সবাই কিছুক্ষণ নীরব, কেউ কোনো কথা বলছে না। অনন্তও চুপচাপ। অনন্যা চলে যাওয়া দেখে তার মনটা কেমন জানি করে উঠছে কয়েকবার। হয়তো পূর্বের ভালোবাসার টান। রাত তখন 1টা। অনন্ত খাটের উপর বসে আছে, আর তিথি অনন্তর উরুর উপরে মাথা রেখে শুয়ে আছে। আচ্ছা, ও কোথায় গেল? অনন্তর মুখে এমন কথা শুনে তিথি একটু অবাকই হয়। আরে ও হয়তো বাসায় গেছে। হুম। তুমি ওর কথা ভাবছো তাই না? তিথি রাগ করে বলল, আরে না, এমনি। না, আমি জানি তুমি ওর কথা ভাবছো। আরে না গো। হ্যাঁ, তা না গলে এতক্ষণ চুপচাপ থাকতে? এমনি চুপ হয়ে আছি। ওকে, গুড নাইট। কেন? ও, তুমি চুপ হয়ে থাকবে আর আমি এমনি জেগে থাকবো তাই না? না। তাহলে আসো গল্প করি। কিসের গল্প? চাঁদের বুড়ির গল্প। তাহলে এই কি করছো? তোকে চাই আমি। আমি তো তোমারই। আরো? আরো কি? ওকে, দেখাচ্ছি। পরদিন সকালবেলা অনন্তকে শক্ত করে ধরে শুয়ে আছে তিথি। সকালে তিথি আগে জেগে উঠেছে। তিথি অনেকক্ষণ অনন্তর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি যেন ভেবে অনন্তর নাকে জোরে একটা কামড় দেয়। আহ! এভাবে কামড় দিলে কেন? বরের নাক দেখে লোভ সামলাতে পারি না, তাই কামড় দিয়েছি। অনন্ত কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। তিথি অনন্তকে কামড় দিতে যাবে, তখনই অনন্ত চোখ খুলে। আর পারবে না, এবার আমি দিব। অনন্ত তিথির নাকে একটা কামড় দেয়। আহ! এখন কান্না করো কেন? আমি খুব ব্যথা পাইছি। সরি বাবু। তোর সরি লাগবে না, আমার নাক তুই লাল করে দিছিস। আমারটা তুই আগেই এমন করে দিয়েছিস। তিথি কিছু বলে না, রাগ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনন্ত বুঝতে পারলো অনেক রাগ করেছে, তাই অনন্ত টান দিয়ে তিথির মুখ ঘুরিয়ে একটা কিস করে। তাও তিথির রাগ কমে না। গত রাতে অফিসের মেয়ে ফোন দিয়েছিল, আজ নাকি আমার সাথে কফি খাবে সে, আর সে একটু সময় চাইছে, তাই রেডি হয়ে বের হয়েছে। অনন্ত বিছানা থেকে উঠতে উঠতে বলল। তিথি লাফ দিয়ে উঠে বসলো। কোন কুত্তি ফোন দিয়েছে তোকে? আমি ওকে মেরে ফেলবো। তা তো বলবো না। ওই, সত্যি আমাকে ফোন করেছিল? হুম। তুমি যাবে? হুম। তিথি কান্না করে দিয়েছে। অনন্ত ভাবল আর কিছু বললেই কি যে করবে। অনন্ত গিয়ে জড়িয়ে ধরল তিথিকে। ওই গাধি, আমি এমনিই বললাম। না, তুমি সত্যি বলছো? আরে না, আমাকে আর কে ফোন করবে? তুমি রাগ করছিলে তাই একটু এরকম বললাম। শোনো, একটা কথা বলি। বলো। যাই করো তাই করো, আমি ছাড়া দ্বিতীয় কাউকে চিন্তা করবা না। জি ম্যাডাম।
দুজন দুজনকে ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাও, এখন গোসলটা সেরে নাও। হুম। যাও তাহলে। এই শোনো না, হ্যাঁ বলো। আমাকে কোলে করে নিয়ে রেখে আসো তো। কেন, তোমার পা নেই? আছে, তুমি নাও না গো। পারবো না। আমি যাব না। ওকে, নিচ্ছি। অনন্ত তিথিকে কোলে তুলে নিয়ে বলল, এভাবে খাটানোর মানে কি? তোমাকে একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? কি? বিয়ের পরে তোমাকে বুঝাবো হয়রানি আর ফুটবল খেলা কাকে বলে। না, মনে নেই। চালাকি করে লাভ হবে না, তোমার ভালো করেই মনে আছে। ওকে ওকে, খাটিও। আমার বর যা ইচ্ছা তাই করব। লাভ ইউ। সেদিন দুপুরের দিকে তিথি চিৎকার দিয়ে উঠে বলে, অনন্ত, অনন্ত, অনন্ত। অনন্ত ঘুমিয়েছিল, লাফ দিয়ে উঠে পড়ল। এই কি হইছে? ও আর নেই। ও নেই মানে? কে নেই? ও ও অনন্য আর নেই। কি কি বলো? অনন্তর বুকের মধ্যে ধুকধুক করে উঠল। অনন্যা আত্মহত্যা করেছে। অনন্ত আর তিথি অনন্যার বাসায় যায়। অনন্যার মুখটা দেখার পর অনন্ত ঠিক থাকতে পারে না। অনন্তর চোখ পেয়ে পানি পড়ে। অনন্ত বারবার পানি মোছে, কিন্তু কাজ হয় না, পানি পড়তেই থাকে। হঠাৎ অনন্ত দেখতে পায় অনন্যার হাত মুষ্টিবদ্ধ। অনন্ত মুষ্টি খুলে দেখে একটা কাগজ। কাগজটা তাড়াতাড়ি খুলল। কাগজটিতে লেখা ছিল, কাগজটিতে শুধু এতটুকুই লেখা ছিল, আর শেষে ছিল ডট ডট। তার মানে অনন্যা আরো কিছু লিখতে চেয়েছিল, কিন্তু লিখেনি। অনন্ত সেই লেখাটা দেখে আবার সেই প্রথম ভালোবাসার কষ্টটা অনুভব করতে পারছে। হয়তো অনন্যা ভুল করেছে, কিন্তু অনন্ত যে তাকে সত্যিই ভালোবাসে। এই ভালোবাসাটা ভুল কিভাবে? অনন্যার দাফন শেষে অনন্ত বাসায় ফিরে আসে। অনন্ত ছাদে গিয়ে বসে আছে। তিথি বুঝতে পারছে অনন্ত খুব কষ্ট পাচ্ছে। তিথি অনন্তর কাছে যায়, অনন্তর পাশেই সে বসে, আর কিছুক্ষণ চুপ থাকার পর বলে, তোমার তো ওটা প্রথম ভালোবাসা ছিল, আর বউ। আর আমার যে ওটা কে ছিল তোমাকে তো বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে, তাও আমি কিছু বলছি না। আর তুমি কান্না করছো, তাই না? কই না, এমনি একটু খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? অনন্ত কোনো কথা না বলে অনন্যার লেখা ওই কাগজটা বের করে তিথির হাতে দেয়। এটা তো ও লিখেছে, তাই না? আর ওই যে ডট ডট দিয়েছে, ওখানে হয়তো ও কিছু লিখতো, আমি বুঝতে পেরেছি। তিথি কাগজটা নিয়ে কিছুক্ষণ ভাবে, হঠাৎ বলে, তুমি বসো, আমি আসছি। তিথি রুমে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে। এসে অনন্তর হাতে কাগজটা দিয়ে তিথি অনন্তর থেকে একটু দূরে সরে দাঁড়ায় আর ধীরে ধীরে কান্না করে। অনন্ত কাগজটা খুলে দেখে ওই ডট ডট জায়গায় লেখা আই লাভ ইউ। লেখাটা দেখে অনন্ত চমকে যায়। অনন্ত বসা থেকে উঠে তিথির সামনাসামনি যায়, গিয়ে দেখে তিথির চোখে পানি। হেই, তুমি কান্না করছো কেন? এমনি। আর এটা কি লিখেছ? ও যেটা লিখতে চাইছিল সেটাই লিখেছি। কথাটা শোনার পর অনন্ত সহ্য করতে না পেরে তিথিকে জড়িয়ে ধরে, কান্না করতে থাকে। এই পাগল, এই কি হলো আবার? অনন্ত কান্না করেই যাচ্ছে। এত ভালোবাসো আর আমাকে খুব বুঝতে পারো, তাই। আমি না বুঝলে কে বুঝবে? গাধা একটা। অনন্ত তিথির মুখখানার সামনে নিয়ে এসে অনেকক্ষণ তাকিয়ে দেখে। তিথি বলে, কি দেখো? একটা ভালোবাসার সমুদ্র দেখছি। আমি কেউ তো ভালোবাসতে জানি। জানোই তো। আচ্ছা, একটা কথা বলি। বলো। আমার হাতটা ধরো। ধরলাম। প্রমিস করো কখনো ছেড়ে যাবে না। না, যাব না। আরেকটা প্রমিস আছে। কি? চলো আজকে সিগারেট খাবো। কেন খাবি? আরে দোস্ত, তুই জানিস না দুঃখ ভোলার জন্য সিগারেট খেতে হয়? আরে না, কি যাতা বলিস। সত্যি বলছি রে গাধা। আমি খাবো না। তো কি খাবি?
তোর ঠোঁট দুইটা তো আছে, সব ভুলিয়ে দিবে ওইটা। তিথি এবার অনন্তকে হ্যাচকা টান দিয়ে কাছে এনে বলল, আমার পাগল বড় একটা।